ইস ফ্রেন্ডস, সময়টা বলছে এই মুহূর্তে এক্স্যাক্টলি 11:04। আর সপ্তাহ শেষে শুক্রবার, তাই না? আর শুক্রবার মানেই হচ্ছে ড্রিমস এভিনিউ, যেখানে সবসময় হয়তো আপনি আর যে ইরাজকে পান, কিন্তু আজকে আমি আছি সাদমান এবং থাকবো ঠিক রাত 2টো পর্যন্ত। এবং একটু বলতে চাই যে আজকে কিন্তু আমার সাথে একজন স্পেশাল গেস্ট কিন্তু আছেন, এবং যে গেস্টের কথা শোনার জন্য হয়তো আপনারা সবসময় সপ্তাহর 6টি দিন কিন্তু অপেক্ষা করেন। তা আপনাদের মনে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে আসলে গেস্টটা কে থাকতে পারে, কার কথা শোনার জন্য আপনি সপ্তাহে 6টা দিন অপেক্ষা করছেন। আর সেই সাথে একটু বলতে চাই, আপনি চাইলে কিন্তু এই সমস্ত মনের যে কোনো কথাই আমার কাছে শেয়ার করতে পারছেন, এবং শেয়ার করার সিস্টেমটি হচ্ছে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন RA স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন এবং যে কথাটি বলতে চান বা কি চিন্তা করছেন যে আজকে কে আছে আমার সাথে, সেই সমস্ত কথা কিন্তু লিখে পাঠিয়ে দিতে পারেন 6969 এই নম্বরটিতে। তো আমি গেস্টের কাছে যাব, বাট আমি এই মুহূর্তে গেস্টকে একটু বলতে চাই যে আমি কি আপনার পরিচয় এই মুহূর্তে দিব নাকি একটু এই জিনিস থাকবে? ওকে, আমার মনে হয় দেবার মতো কোনো পরিচয় আমার মনে হয় আলাদা কোনো স্পেশাল দেবার মতো কোনো পরিচয় আমার নেই। তবে সব থেকে ভালো তো যদি একটু ভয়েসটা চেঞ্জ করে আসা যেত, তাহলে মনে হয় আসলে সত্যিকার অর্থে আমি মানে কোনো একজন গেস্ট হিসেবে আজকে শোটা করতে পারতাম। আচ্ছা, এক কাজ করি, নাম না হয় নাই বলি, দেখি মানুষজন চিনতে পারে কিনা আমার ভয়েস, তাই না? ওকে, সো আমার সাথে কোন গেস্টটি আছে আজকে আপনি লিখে পাঠান 6969 এই নম্বরটিতে, এবং যখনই আপনি SMS করছেন শুরুতে কিন্তু RA লিখতে ভুলবেন না। শুরুতে আরই লিখতে হবে, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো। আজকের শো এর যিনি RJ সাদমানের কাছে অবশ্যই লিখে পাঠাবেন, আর সেই সাথে আমরা অবশ্যই আছি এবং আপনাকে এন্টারটেইন করার জন্যই। আর যদি কোনো গান শুনতে চান সেটাও আমাদেরকে জানাবেন, নাম্বারটা একই থাকছে 6969। তা আপনি তো গেস্ট এত সুন্দর করে বলছেন কিভাবে? আসলে আমি অনেকদিন ধরে রেডিও আমার শুনি, ইনফ্যাক্ট রেডিও আমাদের সেই জন্মলগ্ন 2007 থেকে আমি রেডিও আমার শুনছি, এবং সেই আমল থেকে যারা ছিলেন এখনকার যারা নবীন RJ এবং ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট অ্যামং দেম, তাদেরকে আমি শুনি এবং শুনতে শুনতে আসলে তাদেরকে কপি করতে করতে আমার মনে হয় এটা হয়েছে। বাট আই এম স্টিল ট্রাইং টু বি লাইক ইউ গাইস। আমি জানি না কতটা পাচ্ছি। আজকের আড্ডাটা মানে আমাদের শুরুটা কিন্তু অনেক বেশি সুন্দর, এবং সেই সাথে বলতে চাই যে ড্রিমস এভিনিউ যখন স্পেশাল কয়েকটা জিনিস বলি, যে আজকে হয়তো আমি সেকেন্ড বা থার্ড টাইম হয়তো এখানে আছি ড্রিমস এভিনিউ প্রোগ্রামে, সো সবচেয়ে বেশি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে, বাট এমনিতে যে রেগুলার থাকে ইরাজ, তার থেকে আমার মনে হয় যে তুমি অনেক ভালো করো। নট লাইক দিস, একদমই না। আমার কাছে মনে হয় এটা লিসনার্স আমার ওয়ান অফ দ্য ফেভারিট শো, যদি আমি তালিকা করি তাহলে একদম এ গ্রেডের তালিকা থাকবে হচ্ছে ড্রিমস এভিনিউ, এবং অবভিয়াসলি সে যেটা রান করে। এবং আমার অ্যাসেসমেন্ট হচ্ছে যে যদি এ থাকেও সেটা এটা A+ হয়ে যাবে যদি তুমি করো। এটা হচ্ছে আমার নিরপেক্ষ অ্যাসেসমেন্ট। আচ্ছা, দেখা যাক, সবকিছু মিলে আমরা থাকবো ঠিক দুটো। আমি মনে হয় এতক্ষণ হয়তো থাকতে পারবো না, হয়তো কিছুক্ষণ থাকবো। আবার থাকলে আমি আজকে গেস্টই রান করব না, মানে গেস্টকে এতক্ষণ একা একা ছেড়ে দেয় ঠিক হবে না, তুমি থাকলে ভালো। গেস্ট আজকে এখানে নতুন নতুন যেহেতু আমি আনইজি ফিল করতে পারি। ওকে, সো সেই সাথে বলতে চাই বন্ধুরা কে কোথায় আছে। আজকে কিন্তু একটু ডিফারেন্ট ভাবে আজকের এই প্রোগ্রামটা সাজানো হয়েছে, হয়তো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর সেই সাথে অনেক মজার মজার কথা থেকে শুরু করে অনেক ভালোবাসার কথা, ভালো লাগার কথা, যে কোনো আমার মনে হয় যে কোনো কিছু তারা যে একেবারে মানে কোনো ব্যারিয়ার নেই, মানে ফ্রি স্টাইল যা খুশি তাই লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমি যেটা বলি আমার শোয়ের মাঝখানে যে নির্দ্বিধায় নিঃসংকোচে সাদমান আপনাদের সাথে কি টেনশন আর নির্দ্বিধায় নিঃসংকোচে, আমার মানে ভালো লেগেছে কথাটা, নির্দ্বিধায় নিঃসংকোচে, এবং নিঃশর্তে আমরা সেটা প্লে করে দিব বা সেই এসএমএসটা পড়বো। তো সাদমান, আজকের প্রথম গান উই ডোন্ট টক এনিমোর। আমি যদি তোমাকে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই মুহূর্তে তোমাকে যদি এই প্রশ্নটা কেউ জিজ্ঞেস করে যে এমন কেউ কি আছে যার সাথে তোমার কথা বন্ধ, ইউ ডোন্ট টক এনিমোর, এই গানটা তোমার জন্য কি অ্যাপ্লিকেবল ফর এনি স্পেসিফিক পারসন? উই ডোন্ট টক এনিমোর না, স্পেশালি এখন কোন মানুষের জন্য অ্যাপ্লিকেবল না, অতীতে হয়তো ছিল। আচ্ছা, এটা নিয়ে আমরা বেশ কিছু কথাবার্তা বলবো নেক্সট লিংকে। ওকে, সো ফ্রেন্ডস, একটু পরে ফিরছি আমরা, সাথে থাকুন। আজকের RJ সাদমান এবং তার সাথে আমি গেস্ট হিসেবে আছি দুটো পর্যন্ত সাথে থাকুন। Yes friends, Dreams Avenue নিয়ে যেখানে আমি আছি সাদমান, এবং আমার সাথে আছে আজকে আমার গেস্ট। I am the guest. Yes, আমাদের সাথে আছে জাস্ট গেস্ট। এখন গেস্টের নামটা আমি এখনো বলছি না, কিছুক্ষণের মধ্যেই বলে দেব। আর সেই সাথে যারা শুনছেন এই মুহূর্তে অনেকেই 100% বুঝে গিয়েছেন যে আসলে আজকে আমার গেস্ট কে। না, বোঝার কথা না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম অন এয়ার অ্যাকচুয়ালি, এবং আমি মিথ্যা বলছি। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক যারা শুনছেন তারা কি মনে করছেন, এবং যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে বাসায় অনেক সময় অনেক মানুষ থাকে না,
এবং অনেক সময় দেখবেন যে আসলে অনেকে দাওয়াতে যায়, আর আপনি বাসায় একা একা বসে বসে বোর হচ্ছেন, কারণ আপনি সোশ্যাল যেই সমস্ত গ্যাদারিং গুলো সেগুলো আপনি খুব অ্যাভয়েড করেন। শুধুমাত্র আপনি না, এরকম কিন্তু আমরা অনেকেই আছি যারা এই সমস্ত জিনিস একটু অ্যাভয়েড করে চলি। আর তখন যদি লোডশেডিং হয় তাহলে তো কোনো কথাই নেই। তো যারা এরকম অসহায় বান্দা তাদের জন্য চলে আসলে রবি স্ক্রিন। হুটহাট দেখে ফেলতে পারবেন যে কোনো মুভি, নাটক এবং পছন্দের যে কোনো ভিডিও। জি হ্যাঁ, রবি স্ক্রিনে এখন ভিডিও স্ট্রিমিং এর মাধ্যমে যখন তখন দেখে ফেলতে পারছেন আপনার পছন্দের সিনেমা, নাটক, মিউজিক ভিডিও সহ আরো অনেক কিছু। এবং সাবস্ক্রাইব করে আপনাকে প্রতিদিন 2 টাকা দিতে হবে সাবস্ক্রিপশনের জন্য। এবং রবি স্ক্রিন ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে গিয়ে আপনাকে অ্যাপটি ডাউনলোড করতে হবে, এবং তারপরে কিন্তু আজ থেকেই উপভোগ করতে পারছেন এই দুর্দান্ত অফারটি। এছাড়া যদি আপনি ভিজিট করতে চান তাহলে আপনাকে ভিজিট করতে হবে robyscreen.com এবং দেখে ফেলুন আপনার পছন্দের সমস্ত ভিডিও। সো এটা হচ্ছে কথা আজকে ড্রিমস ইভেন্ট নিয়ে। আজকে একটু আমরা আমাদের সেগমেন্ট একটু চেঞ্জ করেছি। আজকে আমি আরজে হয়ে গিয়েছি এবং আমার সাথে রয়েছেন একজন গেস্ট। আমি গেস্ট হিসেবে আছি। এবং সাদমান, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তুমি একটু আগে যখন একটা ঘোষণা দিচ্ছিলে আর কি, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম যে মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে, এবং এটা আসলে আমার ড্রাইভ ছিল। হ্যাঁ, আমার পুশ আপ দেওয়া লাগবে না। আচ্ছা, না, আমি সত্যি মিন করছি এটা। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মানে আমি যদি তুমি অনুমতি দাও, যেহেতু তুমি রেগুলার আর যে আমি গেস্ট হিসেবে জাস্ট আসি, কিন্তু আমি আসলে ওই একটা কথা থাকে না যে ক্ষণিকের জন্য আসে বা একদিনের জন্য আসে, তার এক্সাইটমেন্ট বা প্রত্যাশা অনেক বেশি থাকে। যেমনটা আমার হচ্ছে আর কি, আমার হচ্ছে যেমন আমার মনে হচ্ছে যে আমি এসএমএস করি, আমি গান প্লে করি, সেই করি, সবই করি, বিকজ আমি জানি না গেস্ট হিসেবে আবার কখনো সুযোগ পাবো কিনা। সমস্ত কিছু আপনি পড়েন না। হ্যাঁ, তো তুমি যদি অনুমতি দাও আমি কিছু এসএমএস পড়ে ফেলি। আমাকে একা জানিয়েছে যে কেমন আছো, সবাইকে জিজ্ঞেস করেছে। তাহমিনা জানিয়েছে যে তোমাদের অফিসের সামনে দিয়ে মাত্র গেলাম, আই উইশ তোমার সাথে দেখা হতো। এটা বলে তোমাকে না, তোমার সাথে যেহেতু তুমি রেগুলার আরজে। না, আজকে আমি হচ্ছে ফার্স্ট টাইম আরজে এখানে। কিছুক্ষণ আগে আমাদের সাথে দেখা হলে চা খাওয়ায় জয়েন করতে। আজকে আমি আরজে, আর আজকে হচ্ছে তুমি এখানে গেস্ট। আচ্ছা, হ্যাঁ, আমি এখানে গেস্ট। এটাই উল্টা হয়ে যাবে। কিছুক্ষণ আগে আমরা মোড়ে দাঁড়িয়ে টঙের দোকানে চা খাচ্ছিলাম। তো আমার ধারণা দেখা হয়ে গেলে সে আমাদের চায়ের আসরে, প্রাক শো চায়ের আসরে জয়েন করতে পারতো। একা অবশ্য খুব তাৎপর্যপূর্ণ একটা প্রশ্ন করেছে যে ইরাজ কোথায়। দ্যাটস দ্য কোয়েশ্চেন অফ দ্য টাউন রাইট নাও। সেটা তো কোথায় বলেন তো? আমি যদ্দূর জানি, আমি যেহেতু সবগুলো শো শুনি, তো ফাঁকিবাজ হিসেবে তার একটা সুনাম আছে আর কি ইরাজে। তো আমার মনে হয় যে আজকেও সে কোথাও ঘুরতে টুরতে গেছে হয়তো, যে কারণে সাদমান এবং গেস্ট হিসেবে আমি এই মুহূর্তে হট সিটে। শ্রুতিরও একই রকম ধারণা যে এখানে একটা কথা বলে নেওয়া ভালো, আমার ভয়েসটা কিন্তু ইরাজের সাথে মিল আছে অনেক, এই কারণে অনেক লিসনার প্রতারিত হচ্ছেন যে আমি হয়তো ইরাজ একটু মানে ভংচং করছি, এরকম একটা ধারণা হচ্ছে তাদের। বাট নকল পণ্য কিনে প্রতারিত হবেন না, আমি আসলে ইরাজ না। ভয়েসের অনেক মিল, আমি এই অ্যাডভান্টেজটা নেই। অনেক সময় অনেকে ইরাজ নাম দিয়ে ফোন দিয়ে অনেকে, এবং তারা কনভিন্সড হয় যে আসলে আমি ইরাজ, এবং অনেকক্ষণ কথা চালিয়ে যাই। এরকম প্র্যাঙ্ক কলিং এর অভ্যাস থাকে। আপনার এত ট্যালেন্টের পেছনে আসলে কারণটা কি একটু বলবেন? কারণ হচ্ছে আসলে আমি আর যে ইরাজের মতো করে এত সুন্দর করে সত্যি কথা বলবো, যেহেতু আমার কাছে হটসিটটা যেটা মনে হচ্ছে যে ওই আসামের কাঠগড়া থাকে না, যে যাহা বলিব সত্য বলিব, হটসিটে বসার পর থেকে আমার মনে হচ্ছে যে না, মিথ্যা বলার কেন যেন ইন্সপিরেশন পাচ্ছি না, মানে মনে হচ্ছে সব সত্য কথা আজকে বলে দিই। তো আসল কারণটা হচ্ছে 2007-এ আমি রেডিও আমার ইন্টারভিউ দিয়েছিলাম আর যে হওয়ার জন্য, যখন আমাদের রেডিও, আমাদের সবার প্রিয় রেডিও আমার যখন চালায়, কিন্তু আনফর্চুনেটলি আমি টিকিনি। অনেক ভালো আর যে তখন চান্স পেয়েছিল, আমার টেকার কথা না। কিন্তু তারপর থেকে আমার মনে একটা ছিল যে না, একদিন তাদেরকে আমি কপি করবোই, ফলো করবোই। আসলে 7 থেকে 2017, 10 বছর ধরে আমি চেষ্টা চালিয়ে যেতে মনে হয় কিছুটা হয়তো এখন পারি, বাট আপনাদের ধারে কাছে না, আনডাউটেডলি। আচ্ছা, আজকে জম্পেশের কার্ডটা চলছে। আজকে যারা শুনছেন হয়তো চিন্তা করছেন ব্যাপারটা কি হচ্ছে আসলে, মানে ইরাজ কোথায়, নাকি এই ইরাজ, নাকি আছে সাদমান কোথেকে আসলে আজকে আবার এখানে, এবং তার আছে কি শো করছে। আচ্ছা, আপনি চাইলে কিন্তু সেই এই সমস্ত যে কোনো প্রশ্ন বা ডাউট শেয়ার করতে পারছেন, এবং শেয়ার করার সিস্টেমটি আমি একটু বলে দিচ্ছি। আপনি আপনার মোবাইলে মেসেজ, যে ওয়েতে এতদিন আমি শেয়ার করতাম অ্যাজ এ লিসনার, এবং সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলে মেসেজ অপশনে টাইপ করবেন আর এই স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, তারপর যেই সমস্ত কথা বলতে চান জাস্ট সিম্পলি লিখে পাঠান 6969 এই নম্বরে। আমি না আর পারছি না ব্যাপারটা নিতে, পারছো না, আর পারছি না। আমি একটা আরেকটা পারার মতো ঘটনা বলি। আমি যখন রেডিও আমার যেদিন ইন্টারভিউ দিলাম, সেটা হচ্ছে দিনটা ছিল যাই হোক, এবার আমার মনে নেই দিনটা কি ছিল, ফেব্রুয়ারি 2007 মেবি, ফার্স্ট দিন যেদিন রেডিও আমার ইন্টারভিউ এসেছিলাম। তো ইন্টারভিউ রুমে ঢুকে দেখি জাদরেল চেহারার দুজন ব্যক্তি বসে আছেন আর কি, এবং রাগে চেহারা, এবং তাদের প্রথম এক্সপ্রেশনটা এমন ছিল যে ওরে ছোড়া, তুই কেন এসেছিস রেডিও আমার ইন্টারভিউ, তোর কি যোগ্যতা আছে, এরকম একটা চাহনি দিলে নাকি আমার দিকে। তো আমি তো ভয়ে বসলাম আর কি, যে কি প্রশ্ন করেন ওনারা। তারপরে অনেক মানে
লেবু কচলানো, আদা কচলানো, অনেক কঠিন কঠিন জটিল জটিল প্রশ্ন করলেন বাংলা ইংরেজিতে বিভিন্ন ভাষায়। তারপরে তাদের মন্তব্য ছিল যে তুমি বাংলাও ঠিক মতো বলতে পারো না, ইংরেজিও ঠিক মতো বলতে পারো না, অন্য কোনো ভাষায় যদি আমরা কখনো শো করি তোমাকে তোমাকে ভেবে দেখবো। তো আমি বিফল মনোরথ ভগ্ন হৃদয় হয়ে অফিস রুম থেকে আমি সেই রুম থেকে বের হয়ে আসলাম এবং সেভাবেই আমার স্বপ্নটার ইতি ঘটলো সেখানে। মানে তারপর থেকে কি আসলে মানে সম্পর্কটা 10 বছরে? সেই কালো ফেব্রুয়ারি 2007-এর। 2007, তার মানে হচ্ছে 10 বছরের সম্পর্ক অ্যাজ এ লিসনার। অ্যাকচুয়ালি আমরা তো সবাই লিসেনার, তাই না? আমরা তো যখন কথা বলি তখন নাটক, যখন শুনছি তখন তো লিসেনার। তো সবকিছু মিলে 10 বছরের সম্পর্ক। 10 বছরের সম্পর্ক প্রায় কি বলে তাকে, মানে অর্ধেক যুগ বলা যায়, তাই না? যুগের কাছাকাছি, যুগের প্রায় এক যুগ। ওয়াও, ক্লাস 1 থেকে ক্লাস 10। বাচ্চা এখন বড় হয়ে গেছে। এখন সামনে এসএসসি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা আসল প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছি সাদমান। সেটা হচ্ছে যে একটু আগে যখন আমরা প্রথমবার কথা বলতে আসলাম তখন তুমি একটা কথা বলছিলে যে উই ডোন্ট টক এনিমোর। এই গানটা নিয়ে তোমার কিছু বলার আছে এবং যেটা নেক্সট লিংকে তুমি বলতে চাও, এরকম একটা মাঝখানে ব্যাপারটা কি অনেক সময় হয় না যে অনেক মানুষের সাথে কথাবার্তা হয়, অনেক ভালো কথা হয়, কিন্তু একসময় হয়তো সেই কথা বলার স্কোপটা থাকে না, হয়তো যে কোনো কারণেই হোক না কেন। তখন মনে হয় যে না, ধুত, আর না, আর কথা বলবো, অনেক হয়েছে আর না। সো একটা এরকম একটা সময় ছিল এক সময়। তারপরে চিন্তা করলাম যে না, থাক, এত নিচে কষ্ট পেতে আর দরকার নেই। সে তার মতো, আমি আমার মতো। ওই সময়ের জন্য হয়তো উই ডোন্ট টক এনিমোর ব্যাপারটা। এটা কিন্তু একটা আভাস পেলাম, কিন্তু বেশিরভাগ অংশ এখনো পর্দার আড়ালে থেকে গেল। আসলে কতদিন আগে এটা? যদি খুব বেশি পার্সোনাল হয়, আমি এমনিতেই আমি অধিকার চর্চা করছি লিসনার হিসেবে, একদিন এসে খুব বেশি প্রাইভেট জিনিস জানতে আমি চাইবো না। আমি কোনো সমস্যা নেই। ইটস অলমোস্ট লাইক 1 year ago। হ্যাঁ, তারপরে চিন্তা করলাম যে না, জীবনে যদি আমি মাফ করতে না শিখি তাহলে আমার এই ব্যাপারটা ক্ষতি হবে। ক্ষমাই পরম ধর্ম। তারপর দেখলাম যে না, ঠিক আছে, যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে, হয়তো আমার ভালোর জন্য হয়েছে, বাট রাগ করে আমার নিজের ক্ষতি করা যাবে না। এখন সবার সাথে কথা বলা যায়, যে আমার কোনো সমস্যা নেই। হয়তো কথা বলা হয় না, কিন্তু কথা যে কখনো বলবো না সেটা না, মানে আমরা কোনো গোধরে নেই এখন আর কি, যে আমরা কারোর সাথে কথা বলবো না, তাই না? যে হয়তো আমাদেরকে অনেক অনেক দুঃখ দিয়েছে, এক সময় অনেক অনেক বেশি কষ্ট দিয়েছে, আমরা তাকেও আমরা সাদরে হাসি মুখে কথা বলবো। বিশেষ করে তোমার কাজই তো হচ্ছে কথা বলা। আমার কাজই হচ্ছে কথা বলা, এই জন্য হয়তো আমার কাজ হচ্ছে কথা শোনা। ওকে, আমরা সবাই কথা শুনছি, কথা বলি, এবং এই বিষয়টা মানে খুবই কনফিউশনে পড়ছি যে আসলে কি হচ্ছে, কিছু হচ্ছে না। আমরা আরেকটা কাজ করতে পারি সাদমান, সেটা হচ্ছে যে যেটা আমাদের ফার্স্ট সং ছিল উই ডোন্ট টক এনিমোর, এবং যেটাই আসলে আমরা এখন কথা বলছি, আমার মনে হয় লিসনারদেরকে আমরা এই প্রশ্নটা ছড়িয়ে দিতে পারি যে যদি তাদের এরকম কোনো স্পেসিফিক পারসন থাকে যার সাথে এই মুহূর্তে দে ডোন্ট টক এনিমোর, কারণটা কি বা কি বিষয়, বা আজকে শোয়ের পরে আমাদের মাধ্যমে কথাবার্তা নতুন করে শুরু হতে পারে কিনা, আমাদেরকে এসএমএস করে জানাতে পারে, তাই না? অবশ্যই। একটু বলতে চাই সেখানে, প্রথমে গানটা শুনলাম উই ডোন্ট টক এনিমোর। যখন একটা ছেলে বসে বসে চিন্তা করছে না, তোমার সাথে আমি আর কথাই বলবো না, থাক, তোমার সাথে সমস্ত সম্পর্ক আজকে আমার ছিন্ন ভিন্ন হয়ে গেল, কিছুক্ষণ পর বলবে কি, ইউ আর বিউটিফুল, ইটস ট্রু, তাই কথা না বলে থাকতে পারলাম না। তো এটা হচ্ছে কথা। আমরা আসলে কথা না বলে থাকতে পারি না, সেজন্য এই মুহূর্তে আমরা হট সিটে। এবং আপনারা যদি এমন হয়ে থাকেন যে কোনো কিছু না জানিয়ে থাকতে পারেন না, মনের কথা এক্সপ্রেস না করে থাকতে পারেন না, আমার মনে হয় এসএমএস করাটাই হবে বেস্ট ওয়ে। একদম। প্রথমে লিখতে হবে রেডিও মানে শর্টেস্ট ভার্সন, যেটা একটু আগে সাদমানকে বলতে দেখে আমিও শুনে শিখে ফেলেছি অলরেডি। প্রথমে লিখতে হবে রেডিও মানে শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাতে হবে, সেটা হচ্ছে 6969। আমরা সারা রাত আজকে আড্ডা দিব এবং মজা করবো। অলরাইট, সো আমরা এখন কি এই গানটাই শুনছি? গান শুনে ফেলি আমরা, ইউ আর বিউটিফুল। একটু ফিলিংস এর ব্যাপারটা কাজ করুক, তারপরে আবার একটু পরে। ইয়েস ফ্রেন্ডস, সময়টা বলছে এই মুহূর্তে এক্স্যাক্টলি 11:38। অনেক নাটক করলাম, তাই না? আমাদের ব্যাপারটা এরকমই আসলে। অনেক নাটক করলাম। আমাদের জীবনটাই তো একটা মানে কি বলে তাকে, রঙ্গমঞ্চ, তাই না? সেই রঙ্গমঞ্চের আমরা হচ্ছে সেই কি বলে তাকে প্লেয়ার। যেমন শেক্সপিয়ার একটা কথা আছে, অল দ্য ওয়ার্ল্ডস দ্য স্টেজ এন্ড অল দ্য মেন এন্ড উইমেন মে লিভ প্লেয়ার। অসাধারণ ডায়লগ। সাধু। আচ্ছা, সেখানে আমরা একটু নাটক করছিলাম হালকা পাতলা, ব্যাপারটা আপনাদের জন্যই করছিলাম, এবং আপনারা কিন্তু অনেকেই
আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এই নাটক শব্দটা এক্সপান্স করার জন্য আমি মাননীয় স্পিকারের কাছে আবেদন জানাচ্ছি। এটা কোনো নাটক, আমি এটাকে নাটক বলবো না। এটা আসলে আমার মতো একজন কি বলা যায়, একজন যে অনেকদিন ধরে স্বপ্ন দেখছে তার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আসলে এটাকে নাটক বলে যে এটাকে বানচাল করার একটা চেষ্টা হচ্ছে এবং এর গুরুত্বটাকে যে ছোট করার চেষ্টা হচ্ছে, এটা আমি তীব্র নিন্দা। এবং মানুষ কিন্তু বোঝে যে আসলে ব্যাপারটা কি হচ্ছে, তাই না? সো অনেক বড় মানুষ যখন একটু মজা করতে চায়, আমি কপি করতে লিসেনার্স হতে চায়, তখন ব্যাপারটা আসলে খুব মজা লাগে। সো ব্যাপার না, এরকম বেশ কিছু এসএমএস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাপারগুলো ধরে ফেলেছে। সো সেই সাথে বলতে চাই, আজকে সাদমান বেশ কিছুক্ষণ সময় ছিলাম, কিন্তু কিছু কারণে হয়তো আমাকে এই মুহূর্তে একটু যেতে হচ্ছে। কালকে সকালে আমার হচ্ছে এক্সাম, এবং আমি কালকে সকালে এক্সাম। আমার মনে হয় যে ইস্যুটা হয়তো ডিফারেন্ট সাদমান। আমার মনে হয় someone is waiting maybe। কটা বাজে এখন? আমার মনে হয় 11টা বাজে। আমি কিছুক্ষণ আগে আমার বাসায় আম্মু আব্বু আছে। না, আমার মনে হয় যে বিয়ে করিনি আসলে। না, বউ ছাড়া অন্য কেউ ওয়েটিং, মানে ফোনে ওয়েটিং করছে হয়তো, বা ফেসবুকে ওয়েট করছে, এমন কিছু হতে পারে, অথবা স্কাইপে ওয়েট করছে, এমন হতে পারে। আমি একটু বলতে চাই যে আসলে হয়তো ওয়েট করতো, এটা হয়তো 1-1.5 বছর আগে হয়তো কেউ ওয়েট করতে পারতো, কিন্তু এখন আসলে কেউ ওয়েট করে যে উই ডোন্ট টক এনিমোর। আমার ব্যাপারটা কোনো কিছু সমস্যা নেই। আমার যেটা মনে হয় যে আমি যে একটু আগে যখন গান প্লে হচ্ছিলাম, একটু বাইরে গিয়েছিলাম স্টুডিও থেকে, এরপরে এসে শুনলাম এই কাহিনী। আমার ধারণা এর মধ্যে তোমার ফোনে একটা ফোন বা একটা টেক্সট এসেছে, এবং সেই টেক্সটটা হলো, ওরে শয়তান হতচ্ছাড়া, আজকে আমার সাথে কথা বলার, আবার সাথে কথা বলার কথা ছিল, আমাকে বসিয়ে এখন অন এয়ারে, যদি জানের মায়া থাকে এখনই আমাকে ফোন দাও, বের হয়ে ওখান থেকে। আই থিংক ইউ আর টেক্সট লাইক দ্যাট। একদমই তেমন কিছু না। ব্যাপারটা হচ্ছে আমি একটু খুব ক্লিয়ারলি ব্যাপারটা বলে ফেলি। সেটা হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি কালকে ইউনিভার্সিটি বন্ধ থাকে, কিন্তু আসলে আমাদের একটা মেকআপ ক্লাস আছে। সো আসলে সমস্যা নেই, তুমি মেকআপ করে যাও ক্লাসে, মেকআপ ক্লাস যেহেতু। মেকআপ ক্লাস, হ্যাঁ, মেকআপ আমি মাঝে মধ্যে করে যাওয়ার চেষ্টা করি। চিন্তা করি আসলে মেয়েরা যে এত মেকআপ করে, এত ফাউন্ডেশন দেয়, তাদের তো ভিত্তি অনেক বেশি স্ট্রং হতে পারে। হ্যাঁ, ফাউন্ডেশন অনেক, ফাউন্ডেশন মেয়েদের ফাউন্ডেশন অনেক স্ট্রং, আমাদের ফাউন্ডেশন নেই, আমাদের ফাউন্ডেশন নেই। আসলে এই জন্য আমাদের আজকে এই অবস্থা। এই জন্যই আসলে আমরা, ওরা কত কিছু করে নারী দিবসে, আমাদের কিছু নেই, কারণ আমাদের ফাউন্ডেশনই নেই। তো এর জন্য আমি যাচ্ছি আসলে মেকআপ ক্লাসে, যে আসলে ব্যাপারটা কিভাবে করতে হয়, ফাউন্ডেশন দিতে হয় কিভাবে। সো কালকে একটু জানতে পারবো। সো একটু ফ্রেশ মুডে না গেলে ব্যাপারটা কিভাবে কি হবে। সো আজকে আমি ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। প্লিজ ইন্ট্রোডিউস করিয়ে দাও আমাকে নতুন করে। আর যে ইরাজ, ও না, আমি নট আর যে ইরাজ অ্যাকচুয়ালি, আবার চলে আসবে না, লিসেনার, হ্যাঁ, লিসেনার সে আজকে খুব ভালো করে কপি করবে। আর আমার জাস্ট একটাই গুণ আছে, যেটা হচ্ছে আমি খুব ভালো কপি করতে পারি। অলরাইট, সে আজকে কপি করবে। এবং আর যে ইরাজ কোথায়, আমাকে একটু ফোন দিতে হবে আসলে, যে আজকে একজন লিসেনার আছে যে এই যে এখানে কপি করছে। নামটা তো শোনা হলো না। আমি কিন্তু জানি আসলে সে কোথায়। আচ্ছা, নামটা তো জানলাম না আসলে। আমার নাম, হ্যাঁ, আমার নাম আসলে, আমি ওই যে গেস্ট, দ্য গেস্ট। আজকে গেস্টের নাম হচ্ছে দ্য গেস্ট। ঠিক আছে, আমি আজকে ইরাজ ভাইকে ফোন দিব, ফোন দিয়ে জিজ্ঞেস করবো যে ব্যাপারটা কি হচ্ছে। এখন নোয়াখালীর হাতিয়া দ্বীপে, আমি যতদূর জানি। আচ্ছা, আপনি জানেন কিভাবে ব্যাপারটা? কথাবার্তা হয়, আমি যেহেতু তাকে কপি করি, মাঝে মাঝে ফেস টু ফেস মিট করে, তার কাছে তালিম নেই, একেবারে অ্যাকচুয়াল লেসন ফ্রম দ্য রাইট পারসন। তাহলে তো ভালোটা কাজ হলো। যখন ইরাজ ভাই যেটা বললেন আর কি, যে মাঝে মধ্যেই অফিসের জন্য বা অনেক কাজের জন্য ছুটি নেন, সো আপনি সে প্রক্সি দিতে পারবেন ব্যাপারটা। এক্স্যাক্টলি, ডেফিনেটলি আমাকে ডাকলে আমি আসবো। আর সাদমান, তবে আমার একটা আফসোস থেকে যাবে, সেটা হচ্ছে যে আমি লিসনার হিসেবে আসি। আমার সত্যি খুব ভালো লাগছিল, এবং আমি চাইবো আজকে যেহেতু হলো না পুরোটা, যেহেতু মেকআপ করতে হবে বাসায় গিয়ে, মেকআপ ক্লাস কালকে, আর মেকআপ ক্লাসের আড়ালে হয়তো কেউ ওয়েটও করে থাকতে পারে, আমি জানি না, whatever the reason is, আমি চাইবো খুব তাড়াতাড়ি যদি আমি গেস্ট হিসেবে তোমার সাথে আরেকবার শো করার সুযোগ পাই, মানে এটা আমার সত্যি প্রত্যাশা থাকবে। অবশ্যই, আজকে কথা দিচ্ছি, আজকে হয়তো সম্পূর্ণ সময়টা থাকতে পারছি না, বাট আমার আসলে খুব বেশি ইচ্ছা ছিল যে সম্পূর্ণ সময় একসাথে থাকার। এবং সেই দিন তুমি মেকআপটা আগেই করেছো স্টুডিওতে, মেকআপ করে আমরা ওই দিন মেকআপ করে, এবং আমি ছবি দিয়ে আমাদের পেজে আপলোড করবো, আসলে আমার মেকআপটা কেমন হয়েছে সবাই জাজ করতে পারবে ব্যাপারটা। তো আজকের মতো আমি গেস্টের হাতে সমস্ত দায়িত্ব অর্পণ করে, আমি জানি না এই মহান দায়িত্ব আমি পারবো কিনা, আমি দিয়ে যাচ্ছি সমস্ত দায়িত্ব আমার গেস্টের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আসলে অনেক বিশাল মহান একটা দায়িত্ব, আমি চেষ্টা করবো সাধ্যমতো, যদিও আমি জানি না কতটুকু পারবো। আপনারা দোয়া করবেন, আমি দোয়া প্রার্থী। আর যারা আছেন লিসেনার্স, আজকে এই যে গেস্ট আছেন আমাদের সাথে, আজকে প্রথমবার অন এয়ারে কথা বলছে অ্যাজ এ লিসেনার, হয়তো এই মুহূর্তে একটু আরজি হিসেবে সাথে থাকবেন, একটু সাথ দিবেন, বুঝছেন? ডেফিনেটলি আমার ফিলিংটা হচ্ছে যে প্রথম যেদিন একা ড্রাইভিং করতে গেলাম, গাড়ি চালানো শেখার পরে, সব প্রথমে তো দেখা যাচ্ছে পাশে একজন থাকে, তো প্রথম যেদিন একা মানে কেউ নেই পাশে, একেবারে আমি একা, তো সেদিনের মতো মনে হচ্ছে আমি কি পারবো, একটু সংশয় ছিল, আবার একটা আনন্দও ছিল যে একা করতে যাচ্ছি, মানে আজকে আমাকে ইনস্ট্রাকশন দেওয়ার কেউ নেই, ভুল ধরিয়ে দেওয়ার কেউ নেই, যেদিকে ইচ্ছে সেদিকে যাবো, একটু ভয়ও কাজ করে, আবার একটা অন্যরকম এক্সাইটমেন্টও কাজ করে, ঠিক ওই ফিলটা আমি পাচ্ছি যে আমি কি পারবো, কিন্তু আমার ভালো লাগছে যে একা একটা শো করবো।
সো আই এম গেটিং দ্যাট ফিলিং এগেইন, সেই ফিলিংস driving. সেই ফিলিংস দেওয়ার জন্য আজকে এই মুহূর্তে আমাকে হয়তো বিদায় নিতে হচ্ছে। আর কথা দিচ্ছি যে আগামী সপ্তাহে অবশ্যই আমি আর আপনি একসাথে শো করবো, একসাথে শো করবো ইনশাআল্লাহ, এবং সেই শোটা হবে অ্যামেজিং একটা শো ড্রিম সিপির ইনশাআল্লাহ। তো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। ওকে, থ্যাংক ইউ সাদমান ফর কামিং, আর আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। সবসময় আশা করবো আরেকদিন শো করবো। হ্যাঁ, আমরা তাহলে কি গান শুনছি এখন? আমরা এই যে আজকে চলে যাচ্ছি আমি, তা আমাকে আমার মতো থাকতে আমি সাদমানকে নিজের মতো গুছিয়ে নিই, নিজের মতো একটু মেকআপ করে নিই। আচ্ছা, মেকআপ নিয়ে যেহেতু আজকে বেশি কোন কথাবার্তা বলতে পারছি না, মেকআপ নিয়ে কথাবার্তা বলবো ওই দিন। আচ্ছা, ওকে। আর প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে নাম ঠিকানা, তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি। Hey friends, welcome back once again. শুনছেন ড্রিমস অ্যাভিনিউ only on Radio Omar 88.4 FM। আর শুক্রবার রাতের এই বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমাদের এই শুরু রেগুলার আর জিরাজ অ্যাবসেন্ট, সঙ্গত কারণে, অনিবার্য কারণবশত এবং অনন্য পায় হয়ে সেই মুহূর্তে যদ্দূর জানি নোয়াখালীর হাতিয়াদিতে অবস্থান করছে। তার বদলি হিসাবে আমি আছি, এবং আমার একটা গুণের কারণে আমি এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে যে আমার ভয়েসটা তার সাথে কিছুটা মেলে, আর আমি তাকে খুব ভালো কপি করতে পারি। সো অ্যাকচুয়ালি দিস ইজ মি দ্য গেস্ট। আপনার সাথে আছি আজকে অতিথি হিসেবে, এবং রাত 2টো পর্যন্ত থাকবো। তাই আশা করছি যে আমাকে আপনি কম SMS দিবেন না, আজকে যেমনটা দিতেন তার থেকে 2টো হলেও বেশি দেবেন, যাতে আমি ওই পাষণ্য নরধমকে বলতে পারি ফিরে আসলে যে ওরে ছোড়া খুব তো থাকিস, একদম তোর ভাবের ঠেলা মাটিতে পা পড়ে না, আমি শো করে তোর থেকে বেটা 20টা অন্তত 30টা SMS বেশি পেয়েছি। সো এমন যেন হয়, এটা আপনাদের কাছে আমার একান্ত একটি রিকোয়েস্ট। আর আশা করছি যে রেডিও আমারের অন্যতম একজন দারুণ আর যে সাদমান ছিল, এতক্ষণ আপনারা তার সঙ্গ উপভোগ করেছেন, এবং তার ফলেই হয়তো এতক্ষণ আপনারা মন দিয়ে শুনছিলেন। এখন আমি একা আছি, সো প্লিজ আমাকে আপনার সঙ্গ সুখ থেকে বঞ্চিত করবেন না। 2টো পর্যন্ত আমি আছি, এবং আপনার যে কোনো গান আমার কাছে আপনি রিকোয়েস্ট করতে পারেন, যে কোনো কথা আমার সাথে শেয়ার করতে পারেন, এবং আমি চেষ্টা করবো আপনাকে, আমি যদিও নিধিরাম সর্দার এই মুহূর্তে ঢালনি তলোয়ার নিয়ে আমি একা মাত্র হট সিটে, তারপর আমি চেষ্টা করবো আপনাকে যতটা পারি আপনাকে বিনোদিত করার জন্য। আমরা একটু আগে শুনছিলাম স্করপিয়ন্সের একটা গান, হিয়ার আই অ্যাম রক ইউ লাইক এ হারিকেন। আমার মনে হয় যে যদি বিশেষ কেউ একজন থাকে, আমার মনে হয় যেরকম স্পিরিট থাকা উচিত তার জন্য, যে আমি একদম মানে হারিকেনের মতো তোমাকে রক করবো অলওয়েজ। এবং এটা আবার যেন অবশ্য ওই ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন সেই হারিকেন না হয়ে, আবার অবশ্য আমাদের ওই যে কারেন্ট গেলে আমরা যে হারিকেনটা গ্রামে ইউজ করা হয়, সেই হারিকেনের মতো যেন না হয় যে তেল শেষ তো হারিকেন নিভে গেল। যদি আমি ভুল না করে থাকি, আমার দুর্বল স্মৃতিশক্তি যদি আমাকে প্রতারিত না করে, 1994 কি 95 একটা সিনেমা বেরিয়েছিল, সিনেমার নামটা মনে হয় সতর্ক শয়তান হতে পারে। হুমায়ুন ফরিদি ভিলেন ছিলেন ওই সিনেমাটাতে, এবং ব্যাপক সুপার টুপার বাম্পার হিট একটা সিনেমা। ওই বছরের ওয়ান অফ দ্য মোস্ট হিট ফিল্মস ছিল এটা, সতর্ক শয়তান মেবি। এটা সম্ভবত ওই সিনেমারই গান, যে আমি জানি না এটা ওই সিনেমার গান কিনা, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিতে পারবো না, বিকজ আমার সব কিছু এরকম কনফিউজিং, যেগুলো মনে পড়ে স্মৃতি, সেটাও মনে এটাকে আসলেই ঘটেছিল আজ থেকে এতদিন আগে নাকি আমার সবই কল্পনা। গানটা ছিল যে তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। যাই হোক, আমি তো মানুষ, থাকবে কিছু দোষ, আমাকে মন্দ বলো না। খুবই জীবনমুখী একটা গান, মানে আসলেই তো এটা সবারই কথা, যে আমি তো মানুষ, থাকবে কিছু দোষ, আমাকে মন্দ বলো না। তো ওই গানের মতো যেন না হয় যে তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, এটা ওই হারিকেন, সাইক্লোন, ওই হারিকেন হোক একদম সব ব্লন্ড বন্ধ করে দিয়ে যাবে। সে যাই হোক, হারিকেন বিষয়ে অনেক কথা হলো। আমরা এই মুহূর্তে কিছু SMS পড়ি মনে হয়। আমাকে SMS পাঠিয়েছেন অনেক 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 বন্ধু, এর বেশিরভাগই বোধহয় ইরাজের কাছে SMS করেছিলেন, তো আমি একটু অনধিকার চর্চা হিসেবে সেগুলো পড়ে ফেলি বেলা। ইশরাত ফারাহ ক্যান্টনমেন্ট থেকে, তার বেস্ট ফ্রেন্ড মুগনির জন্মদিন ছিল কালকে, সো বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ। শ্রুতি জানিয়েছেন তুমি কি ইরাজের যমজ ভাই ধীরাজ। আর আমার জানার মধ্যে তার কোনো যমজ ভাই নেই। আর আমাকে আর অনেকে SMS করেছেন, তার মধ্যে উর্মি, হামজা, তারপরে শ্রুতি অনেক SMS পাঠাচ্ছেন, পরিস্বপ্ন, ড্রিম গার্ল জানিয়েছেন আমার নাকি সাইকো মুভিতে সিনেমা করা উচিত, এবং আমি নাকি সাইকোর ক্যারেক্টারের জন্য পারফেক্ট। একটা মাত্র মানুষই পৃথিবীতে আমাকে চিনলেন, দ্যাট ইজ ড্রিম গার্ল। অর্চি SMS পাঠিয়েছে জাহাঙ্গীরনগর থেকে, শাওন লিখেছে মিরপুর থেকে, জাকিয়া জানিয়েছে যে মন খারাপ ছিল তার আজকে, কিন্তু বাসায় আসার পথে পান্থপথ সিগনালে এক ফুলকন্যার দেয়া ফুল নিমিশেই তার মন ভালো করে দিল, এবং বিশুদ্ধ ভালোবাসার প্রতীক হিসেবে গিফটটা ছিল, এবং তিনি বাকরুদ্ধ। আসলে
অভাবনীয় ছিল নিশ্চয়ই, তাই না? আমি তো এই জীবনে নিশ্চয়ই পান্থপথ সিগন্যাল দিয়ে আমি এই জীবনে কতবার আসা যাওয়া করলাম, হাজার হাজার সময় আমার বাসায় ছিল ওইখানে, পান্থপথ সিগন্যালেই আমি থাকতাম একটা সময়, এবং বহুদিন ছিলাম, কোনোদিন তো আমাকে দিল না আসলে। শিশুরা বোধহয় মানুষ চেনে, আমার মনে হয় এই জন্য হয়তো আমি ফুল পাইনি। যাই হোক, এখনো আশা ফুরায়নি জীবনে, কেউ আমাকে ফুল দেবে একদা এবং দিয়ে বলবে সে যাই হোক। রনি আমাকে শেরপুর থেকে SMS পাঠিয়েছেন, অনেক দূরের বন্ধু। এনিওয়ান ফ্রম এনিওয়ের অনেকদিন পরে লিখলেন যে ওকে উই ডোন্ট টক এনিমোর, কিন্তু কথাই তো শেষ কথা নয়, কথার পরে নীরবতা তো বেশি অর্থবহ। সুন্দর একটা কথা, তাই না? কথাই তো সব কিছু না, কথার পরে যে নীরবতা সেটা অনেক বেশি অর্থবহ। একটা প্রবাদ আছে না যে নিস্তব্ধতা হিরণময়, সাইলেন্স ইজ গোল্ডেন। এবং আইয়ুব বাচ্চুর একটা মিউজিক্যাল অ্যালবাম ছিল যেটা নাম হচ্ছে সাউন্ড অফ সাইলেন্স। আর শাহাদুজ্জামানের একটা গল্পের বই পড়েছিলাম, একটা গল্পগ্রন্থ, নামটা মনে নেই, কেশের আড়ে পাহাড় অথবা পশ্চিমে মেঘে সোনার সিংহ, যে কোনো একটা। ওটার উৎসর্গ পত্রে লেখা, তার স্ত্রীকে উৎসর্গ করেছেন বইটা, এবং সেখানে উৎসর্গ পাতায় লেখা ছিল যে যে আমাকে বলেছিল যে আমার নীরব ভাষা বোঝে না সে আমার মুখের ভাষাও বুঝবে না। অসাধারণ কথা, অসাধারণ কথা, যে আমার নীরবতা বোঝে না সে আমার মুখের ভাষাও বুঝবে না। সেরকম একটা কথা, সেরকম মানে আমার খুবই ভালো লেগেছে, সেরকম লেগেছে আর কি। যদি বলেন কিরকম বলবো, সেরকম। তো আমাকে আরো অনেক বন্ধু SMS পাঠিয়েছিলেন, আপাতত আর SMS পড়ছি না, আমি আরো পড়বো আপনার SMS, আপনার গানটাও প্লে করার চেষ্টা করবো। যে কোনো কিছুর জন্য আমাকে SMS করবেন, প্রথমে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ, আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। তো আজকে যেহেতু দ্য গেস্ট হিসেবে আমি যা কিছু করার সুযোগ পাচ্ছি, যে গান প্লে করার ইচ্ছা সেটাই প্লে করতে পারবো, যা বলার ইচ্ছা তাই বলতে পারবো। স্বাধীনতার সম্পূর্ণ সদ্ব্যবহার আমি করে নিতে চাই। এখন আমার যেমন ইচ্ছে হচ্ছে একেবারেই খুব রকিং একটা দুটো গান শুনে একদম চাঙা হয়ে যেতে, মানে মাথা খারাপ হয়ে যাবে, তারটা ছিঁড়ে যাবে এরকম। যে গানটা শুনতে ইচ্ছে ছিল সবার আগে, সেই গানটা আমি প্লে করছি। আরবু ভাইরাসের একটা গান প্লে করছি, আই রিয়েলি লাভ দিস সং। এটা হচ্ছে অমানুষ, গানের নামটা আমার সাথে যায়, সেজন্যই গানটা প্লে করছি। অ্যাটলিস্ট ড্রিম গার্ল আমার সাথে একমত হবে। একটু পরেই ফিরছি, সাথে থাকুন। Hi friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, যেখানে আপনি চাইলে আপনার মনের কথাটি প্রতিধ্বনিত হতে শুনতে পারেন, এবং আপনি চাইলে আপনার পছন্দের গানটি প্লে করাতেও পারেন। আপনি চাইলে এই শোয়ের আরজেকে অনেক সাপান্ত করতে পারেন, অভিশাপ দিতে পারেন, অনেক কিছু বলতে পারেন। সে সর্বংশ গন্ডারের চামড়ার অধিকারী, এবং অনেক কিছু লিখে পাঠাতে পারেন। এবং একটাই হচ্ছে লিখে পাঠানোর উপায়, সেটা হচ্ছে SMS করতে হবে। প্রথমে লিখতে হবে রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। আর একটা বিশাল অস্তিত্বের সংকট তৈরি হয়েছে, একটা আইডেন্টিটি ক্রাইসিস বলা যায়, পরিচয় সংকটে ভুগছে ড্রিমস অ্যাভিনিউ। এই শো এই মুহূর্তে যিনি করছেন, আমি করছি, আমি দাবি করছি যে আমি আসলে ইরাজ না, আমি হচ্ছি তাকে কপি করতে পারি এরকম একজন দক্ষ কপিয়ার, ফটো কপিয়ারের মতো কপিয়ার, ভয়েস কপিয়ার। এবং দ্য গেস্ট হিসেবেই আমি শো করছি, কিন্তু বেশিরভাগ শ্রোতাই মনে করছেন না আমি অভিনয় করছি, আমি ভুজুং ভাজুং বুঝাচ্ছি। অনেকে আরো কড়া ভাষা ইউজ করছেন, তীক্ষ্ণ তীব্র কি বলা যায়, অনেক ধারালো মতামত দিচ্ছেন, মন্তব্য করছেন, এবং বলছেন যে এভাবে অভিনয় করা প্রতারণা করা সামিল, এটা আমার মানাচ্ছে না। এবং দেখা যাচ্ছে যে শ্রোতা গোষ্ঠী বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছেন, এবং একটা বিশাল অস্তিত্বের সংকট, একটা ঘূর্ণিজাল, একটা এবং আমার ধারণা মানব সভ্যতায় সংকটের মুখে পড়ে যেতে পারে এই দ্বন্দ্বের কারণে, এই যে দ্বান্দ্বিক যে ব্যাপারটা আমার। এবং এটাই আসলে বিশিষ্ট দার্শনিক যার নাম ছিল ইমানুয়েল কান্ট, হেগেলও বলে গেছেন। ইনফ্যাক্ট ফ্রেডরিক নিটশের একটা মতবাদী আছে যে বস্তু এবং বস্তুতত্ত্ব এবং বাস্তব তত্ত্বের দ্বান্দ্বিক সংঘর্ষ বিষয়ে তার একটা থিওরি আছে, সেখানেও এই কথাটি বলে গেছেন যে এটা করা আসলে ঠিক না। তো আমার মনে হয় যদি আপনারা মনে করে সুখ পান যে আমি আসলে ইরাজ, প্লিজ মনে করুন, ফিল ফ্রি টু থিঙ্ক দ্যাট, আমার জন্য ভালোই। বাট আই উড লাইক টু call myself the guest tonight, okay? সে যাই হোক, ইরাজ বলুন আর দ্য গেস্ট বলুন, whatever, আমি আছি আপনাকে এন্টারটেইন করার জন্য রাত 2টো পর্যন্ত। এবং আমাকে ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন, আচ্ছা একটু আগে আমরা যে গানটা শুনছিলাম দ্যাট ওয়াজ টোকা টোকা বাই ফ্লাই প্রজেক্ট। এই গানটা বেশ পপুলার ছিল একটা সময় যখন নতুন ছিল, এখনও পপুলার আছে, এবং একটা থ্রিলিং ব্যাপার আছে গানটার মধ্যে, পার্টি টাইপ। আমার গানটা শুনে একটা অন্যরকম ফিল কাজ করে। সাধারণত পার্টি টাইপ গান শুনে যে ফিল কাজ করার কথা না, সেটা আমার করে। সমুদ্রের কথা মনে পড়ে, এবং খুব সুন্দর একটা রাত, প্রবল হাওয়ার রাত, তুমুল সমুদ্রের গর্জনের রাত, দারুণ। আকাশে তারাও ছিল এমন একটা রাত,
এই গানটা শুনে এটা মনে পড়ার কথা না, কিন্তু তাহলে কেন আমার মনে পড়ে, কি সেই রহস্য? এটা কারণ হচ্ছে যে 2010-এ কক্সবাজার যখন গিয়েছিলাম, দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম আই ওয়াজ দেয়ার। সেটা হচ্ছে যে ওই দিন এক রাতে আমরা যখন ফ্রেন্ডরা ছিলাম, এই গানটা অনেকবার শুনেছিলাম, সেই রাতে আমার মনে আছে। ওই যে কিছু বই আর গানের সাথে বলা যায় না, আমি অনেক সময় বলি না যে অনেক স্মৃতি জড়িয়ে যায়, তারপর থেকে ওটা শুনলেই ওটা মনে পড়ে, এরকম একটা ব্যাপার আর কি। তো এরপর থেকে ওই গানটা শুনলেই আমার, এই টোকা টোকা গানটা শুনলেই আমার সেই কক্সবাজার, সেই মুহূর্তটা মনে পড়ে যায়। এরকম নিশ্চয়ই অনেক গান নিয়ে আপনার অনেক স্মৃতি আছে, অনেক বই নিয়েও আছে, অনেক কিছু নিয়ে আছে, নিশ্চয়ই শেয়ার করতে পারেন চাইলে। আমাকে জানিয়েছেন ব্লু নাইটিঙ্গেল, দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডি ইন লাইফ ইজ টু স্পেন্ড ইউর হোল লাইফ ফিশিং অনলি টু ডিসকভার ইট ওয়াজ নেভার ফিশ দ্যাট ইউ ওয়ার আফটার। সারা জীবন মাছ ধরে কাটিয়ে শেষ বেলায় তুমি গিয়ে দেখলে যে মাছের পিছনে তুমি ধাওয়া করছিলে, ওটা সে মাছ না। ধরতে চেয়েছিলে তিমি মাছ, জালে আটকা পড়লো পুঁটি মাছ। ওরে হতভাগা, কোথা যাবি কোপাল, সঙ্গে যাবে কপাল। এটা হচ্ছে কোথাও ওনার মেসেজের তাৎপর্য বা ইনার মিনিং, যদি আমি ভুল না করে থাকি। বাট উনি বলেছেন অনেক মার্জিত, শুদ্ধ, পরিশীলিত এবং চমৎকারভাবে। আমি বললাম একেবারে বেড়াছাড়া ভাবে আর কি। এটাই হচ্ছে ডিফারেন্স গুণীজনের সাথে অধম জনের। আমাকে লিখেছেন ওকে, ভেরি ইন্টেলিজেন্ট লিসনার শ্রুতি, অনেক বুদ্ধিমতী। যাই হোক, অনেক পড়লাম না, তাহলে আমি কত বোকা সেটা প্রমাণ হয়ে যাবে। নুসরাত আজিমপুর থেকে জানিয়েছেন যে তুমি অমানুষ নাও, তুমি অবুঝ, দুটোই সত্য আমার জন্য, দুটিই সত্য। ওই যে আমরা যখন এমসিকিউ আনসার দিতাম, অপশন এ হচ্ছে এটা, অপশন বি হচ্ছে এটা, অপশন সি হচ্ছে উপরের দুটি, অপশন ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। তো আমি বলবো অপশন সি, উপরের দুটেই, যে আমি অমানুষ অবুঝ দুটেই। জাকি আমাকে জানিয়েছে লাকিয়া খানদের যে কোনো গানটা, যে কোনো গান না কেন বলো, গানটা প্লে করতে বলেছে আমাকে। এবং আয়ুব বাচ্চুর বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়, কৃষ্ণচূড়ার রঙে গেছি তোমায়, খুবই হৃদয়স্পর্শী একটা গান। আমি এখন লাকিয়া খানদের একটা গান প্লে করবো। আমি দুঃখিত জাকিয়া, ওই গানটা না, আমি অন্য একটা গান প্লে করছি। এই গানটা আমি অনেকবার প্লে করেছি, ইতিহাস ইনশাল্লাহ আর অনেকবার করবো ভবিষ্যতে। আর এই গানটা অনেক বেশি ভালো লাগে আমার। মনে হয় গানটা শুনলেই আমি একটা বিশাল অনুভবের দোলাচলে দুলতে 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 দুলতে, এই দুলতে 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 বলতে গিয়ে আরেকটা ঘটনা মনে পড়ে গেল। সেটা হচ্ছে ছোটবেলায় বিটিভিতে একটা প্রোগ্রাম দেখতাম, আমি জানি না এখনো সেটা হয় কিনা, ফেরদৌসী রহমান একটা প্রোগ্রাম করতেন, সেটা হচ্ছে এসো গান শিখি। খুব বিখ্যাত একটা প্রোগ্রাম ছিল ওই সময়টাতে। নন্টে ফন্টে না মন্টু ঝন্টু দুটো পাপেটের মতো থাকতো, তারা অনেক দুষ্টুমি করতো, ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা গান শিখতো। তো আমি যেহেতু গান গাইতে পারতাম না এবং আমাকে গান শেখার সুযোগ করে দেওয়া হয়নি, বিশাল এক ঈর্ষা নিয়ে আমি ওই বাচ্চাদের পারফরমেন্স দেখতাম এবং প্রায় দেখা হতো ছোটোবেলায়। তো ওইখানে ফেরদৌসী রহমান একটা জিনিস করতেন, যেটা হচ্ছে যে অনেক 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 এরকম একসাথে অনেকবার অনেক বলতেন, অনেক 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 শুভেচ্ছা থাকলে এরকম কি যেন বলতেন। তো এরকম দুলতে 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 এই গানটা শুনলে আমি একটা অনুভবের দোলাচলে দুলতে 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 কোথায় যেন হারিয়ে যাই এবং সেখান থেকে ফিরে আসতে টাইম লাগে এবং মনে হয় যে প্রগাঢ় নিবেদনের একটা ব্যাপার আছে গানটার মধ্যে। এরকম ঠিক গভীরভাবে ছুঁয়ে যাওয়া গান, মানে যেখানে আসলে একদম উজাড় করে আমার ভালোবাসার কথা বলা হচ্ছে, হয়তো কমে যাচ্ছে আস্তে আস্তে। এরকম গান আমরা আর অনেক বেশি চাই, আর অনেক বেশি লাগে এখন চাই বাংলাদেশে। শুনছি আমরা এই গানটা, এবং যদি কিছু লিখতে চান প্লিজ আমাকে লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। Hi friends, welcome back once again. শুনছেন কি শুনছেন, কাকে শুনছেন, কেন শুনছেন? শুনছেন রেডিও আমার 88.4 FM, শুনছেন ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, এবং নিশ্চয়ই পছন্দের প্রিয় গানগুলো শুনতে চাচ্ছেন এবং নিজের কথাগুলো শেয়ার করতে চাচ্ছেন, এই জন্যই শুনছেন। কাকে শুনছেন, দ্যাট ইজ দ্য আলটিমেট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। এই সংকট তৈরি হয়েছে। সো দিস ইজ বিরাজ অর দিস ইজ দ্য কেস, হোয়াট এভার ইউ লাইক টু কল মি। আমার একটাই কাজ, বৃক্ষ তোমার নাম কি নামে না, মানে বৃক্ষ তোমার পরিচয় কি বা ধর্ম কি, কাজে পরিচয় নামে না। তাই আসলে কাজটা যেটা করছি সেটা হচ্ছে যে আপনার SMS গুলো পড়ার চেষ্টা করবো নিশ্চয়ই রাত 2টো পর্যন্ত, এবং আপনি যে গানগুলো শুনতে চান সেগুলো অবশ্যই থাকছে। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে এই নীলমণিহার ছিল, লাকি আর্টসেলের গান ছিল তোমাকে। আর এদিকে আরেকটা খবর, সেটা হচ্ছে যে বৃষ্টি দিন এবং বাসায় নেই একটাও মানুষ, সবাই দাওয়াতে গেছে। আর এমন সময় যদি লোডশেডিংটা হয় তাহলে আসলে করার মতো কিছুই থাকে না। সোশ্যাল গ্যাদারিংগুলো অ্যাভয়েড করি, তো এজন্য আমার মতো ঘরকোনা মানুষদের মাঝে মাঝে এমন অসহায় অবস্থায় পড়তে হয়। তবে এখন আমার মতো অসহায় বান্দাদের জন্যই চলে এলো রবি স্ক্রিন। হুটহাট দেখে ফেললে পারবেন মুভি, নাটক বা পছন্দের যে কোনো ভিডিও। জি হ্যাঁ, রবি স্ক্রিনে এখন ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে যখন তখন দেখতে পারবেন আপনার পছন্দের সিনেমা, নাটক, মিউজিক ভিডিও সহ আর অনেক কিছু। সাবস্ক্রাইব করে দেখুন প্রতিদিন মাত্র 2 টাকায়। রবি স্ক্রিন ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করুন আর আজ থেকে উপভোগ করুন
এছাড়াও ভিজিট করুন rubiescreen.com, দেখুন আপনার পছন্দের সব ভিডিও যখন তো। আর আমাকে লিখেছেন একজন বন্ধু, সেটা হচ্ছে পরিস্বপ্ন, যেটা জানিয়েছিলেন যে ময়ূর বিষয়ক একটা এসএমএস, এবং এটা শুনে মনে পড়লো আমি পেপারে আজকে না কালকে পড়লাম যেন বাংলাদেশের সীমান্তবর্তী একটা জেলায় শেরপুর অথবা এরকম একটা কাছাকাছি জেলাতে সম্ভবত একটা ময়ূর পাওয়া গেছে ধান খেতে হঠাৎ করে, কোনো কথা নেই বার্তা নেই। ঘটনা কিন্তু ময়ূর কোত্থেকে আসলো, কি বিষয়, কি আশয়, তখন যেটা দেখা গেলো যে এবং সবাই ভাবলেন হঠাৎ করে কথা নেই বাড়তে না, আপনি সকালবেলা কৃষকেরা মাঠে গিয়ে দেখলেন একটা ময়ূর সেখানে, তো ঘটনা একটা কি। তো পরে মনে হলো যে সীমান্তবর্তী যেহেতু ভারত থেকে ওই পাহাড়ি এলাকা থেকে চলে এসছে আর কি, তো ময়ূরটাকে ধরে বন বিভাগে খবর দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা বিষয়, এই প্রশ্নটা পড়ে আমার ভালো লাগলো, একটা ময়ূর বেড়াতে এসেছে, এসে একটা জিনিস খারাপও লাগলো, না জানি কোন বেচারা কার প্রিয়তম অথবা কার প্রিয়তম কোন সুদূর দেশ থেকে সেখানে আটক হয়ে গেল, রেড হ্যান্ড কট, এবং না জানি তার ভাগ্যে কি আছে, কোথায় সে যাবে, আর তার সঙ্গী সাথীরা কোথায় আছে তাকে নিয়ে। এবং আমার মনে হয় যে কেউ তার সঙ্গের সাথীর মানুষরা নিশ্চয়ই এখন খুব কাতর নয়নে বা তার জন্য গান গাইছে, তাই না? এরকম খুব দুঃখের কোনো গান যে বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এতদিনে, মুক্তি মেলে না সহজে জড়ালে হৃদয় কোনো ঋণে, অথবা যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার। নিশ্চয়ই কোনো ময়ূর বা ময়ূরী সীমান্তের ওপার থেকে এই গানটা গাইছে, তাই না? অথবা হ্যাঁ, যেখানে সীমান্ত তোমার, এই গানটা অ্যাপ্রোপ্রিয়েট বিকজ যেহেতু সীমান্তের ওই পার থেকে এসছে, দিস ইজ দ্য সং, এটাই হওয়া উচিত সেই দুঃখের গানটা আসলে। তো সে যাই হোক, আমার মনে হয়, আচ্ছা যে কথা খবরটা পড়ে আমার মাথায় একটা প্রশ্ন আসলো, সেটা হচ্ছে যে আমরা প্রায়শই দেখি যে পাগলা হাতি চলে এসেছে, অথবা সীমান্ত টপকে একটা হাতি চলে এসেছে, একটা ময়ূর চলে এসেছে, এবং অনেক কিছু চলে আসে। কিছুদিন আগে জামালপুরের চরে, যমুনার চরে একটা তো হাতিকে নিয়ে যে কাহিনী হলো, প্রায় 1 মাস ধরে মানে বন্যার পানিতে ভেসে ভারত থেকে একটা হাতি চলে এসেছিল, এবং সেটা জামালপুরের ওই যে যমুনার চরে আশ্রয় নিয়েছিল। এবং এই হাতি নিয়ে যা ঘটনা ঘটলো 1 মাস ধরে, এবং প্রতিদিন দেশ ও জনপদের খবরে শেষ পাতায়, প্রথম পাতাতে এসেছিল, 1 মাস ধরে এটা খবর ছাপা হচ্ছে, সেই পাগলা হাতি, এবং হাতিকে কিছুতেই ধরা যাচ্ছে না। বাংলাদেশের বন বিভাগের লোকজন যাচ্ছে, ওই বিভাগ সেই বিভাগ, বিভিন্ন জায়গার লোকজন যাচ্ছে, তারা চেতনানাশক ওষুধ, ওই যে গানের মতো যেটা নিক্ষেপ করে চেতনা নাশ করে তারপরে ধরা হয় প্রাণীদেরকে, সেগুলো করা হলো, কিছুতেই কোনো কিছু কাজ হচ্ছে না, ওই হাতিকে আর ধরাই যাচ্ছে না। এবং হাতিটা খুব বেশি বয়স্ক না, ইয়াং হাতি আর কি, বাচ্চা হাতি বলা যায়, তো এখনো ওইভাবে ম্যাচিওর হয়নি অতটা এখনো, ওই জন্য বোধ হয় বলা যায় একটু নাদান নাদান টাইপের রয়ে গেছে আমার মতো আর কি। তো এই জন্য বোধহয় হাতি বুঝতেও পারছে না সে ঠিক কী করবে। অপ্রাপ্তবয়স্ক হাতি হলে যা হয়, সে মাঝে মাঝে ধান খেতে গিয়ে দাঁড়িয়ে থাকে, মাঝে মাঝে নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকে উদাস হয়ে, মাঝে মাঝে ওই যে বন্যার পানি উঠে গেছে সেখানে গা ভিজিয়ে বসে থাকে, ঝিমায়, মাঝে মাঝে আবার হঠাৎ করে খেপে যায়, মানুষ তাড়া করে, এবং এরকম দুটো ছবিও পেপারে আমি দেখেছিলাম। এবং ইন্টারেস্টিং হচ্ছে, প্রতিদিন যেহেতু পেপারে ছবি আসতো, আমি প্রত্যেকদিন পেপার খুলে দেখতাম হাতির আজকে কি হলো। তো এভাবে অনেক দিন গেল, এবং হাতিকে কিছু খাওয়ানোও যাচ্ছে না, আস্তে আস্তে শিক্ষিণ গায়ে দুর্বল হয়ে যাচ্ছে হাতিটা। এবং একটা ছবি দেখে আমার খুবই মজা পেয়েছিলাম যে কোনো দুষ্টু গ্রামবাসী তাকে লাঠি দিয়ে গুঁতা দিতে গিয়েছিল, এবং তারপর সে এমন তারা তাকে দিয়েছে, সে তো মানে পরিমরি করে নদীর পাড় ধরে ছুট, এরকম ছবিও পেপারে আসতো। সেই হাতির নিয়ে অনেক কাহিনী আর কি। কিন্তু শেষ পর্যন্ত আসলে ঘটনাটা মর্মান্তিকভাবেই শেষ হলো। সেটা হচ্ছে যে হাতিকে চেতনানাশক দিয়েও বশ করা যাচ্ছিল না, কোনোভাবেই আটকানো যাচ্ছিল না, জাল টাল ফেলে কিছুতেই না। সেই দুরন্ত হাতি কোথায় কোন সুদূর আসাম না কোথেকে এসছে, এবং একেবারেই অচেনা একটা পরিবেশে শেষ পর্যন্ত, এবং কোনো কিছু খাওয়ানো যেহেতু যাচ্ছিল না, 28 দিন না 30 দিন না কতদিন পরে, এরকম 1 মাসের উপরে বোধহয় সম্ভবত, ঠিক বা কম হতে পারে, শেষ পর্যন্ত না খেতে পেয়ে, বা হয়তো একটা তার একটা হয়তো একেবারেই অচেনা পরিবেশ এবং আশপাশে সব কিছুই অনভ্যস্ত, শেষ পর্যন্ত হাতিটা একদম দুর্বল হতো, একটা সময় গিয়ে মারাই গেল শেষ পর্যন্ত। এবং ওই 1 মাস না, ওই এলাকার মানুষজনের সাথে একটা আত্মিক বন্ধন তৈরি হয়ে গেছিল। প্রত্যেকদিন মানুষ গিয়ে ভিড় করে দাঁড়িয়ে থাকতো এবং দেখতো হাতিটা কি করে। দুষ্ট কয়েকজন যদিও ডিস্টার্ব করার চেষ্টা করতো, বেশিরভাগই আসলে মনে করতো তাদের অতিথি, এবং আমাদের বাংলাদেশের মানুষরা সবাই অতিথি পরায়ণ, এটা সবাই জানে। স্বাভাবিকভাবে তার একদম আত্মার একটা সম্পর্ক পাতিয়ে ফেললো হাতিটার সাথে, এবং প্রতিদিন তাদের একবার করে হাতিটাকে না দেখলে তাদের ঘুম আসে না, এবং গিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠায় দেখতো হাতিটা কি করছে, হাতিটা কোথায় যাচ্ছে, তারা পেছন পেছন ফলো করতো। হাতিটার অনেক রকম নাম দেওয়া হলো, কেউ আদর করে এই নামে ডাকছে, কেউ ওই নামে ডাকছে, এবং তাদেরই একজন হয়ে গেল। এবং কি অদ্ভুত একটা বিষয়, আসলে কত দ্রুত আসলে মায়ার বাঁধন বা তৈরি হয়ে যায়, বা আত্মিক একটা ব্যাপার তৈরি হয়ে যায়, এটা আরেকবার আমি রিয়েলাইজ করলাম। এবং তারপর একটা সময় যেটা হলো, যখন হাতিটা শেষ পর্যন্ত আর বাঁচলই না, ওই গ্রামে একটা শোকের ছায়া নেমে এসছে, এবং সবার মনে হচ্ছে খুব আপনজন তাদেরকে ছেড়ে চলে গেল, এবং বেশ একটা সবার মনের অবস্থা অলমোস্ট কাছাকাছি ছিল। এটা খুব বেশি দিন আগের কথা না, সম্ভবত গত বর্ষায় সম্ভবত এই ঘটনাটা ঘটেছিল, জুলাই আগস্টের দিকে হতে পারে।
আমি ঠিক দিন তারিখ সম্পর্কে শিওর না, বাট রেগুলার যারা পেপার পত্রিকা পড়েন এবং দেশ ও জনপদের খবর, যারা আমার খুব একটা মজার প্রিয় হ্যাবিট হচ্ছে আমি দেশ ও জনপদের খবর খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, মানে অনেক ইন্টারেস্টিং খবর সেখানে পাওয়া যায় এবং খুবই ফানি ফানি খবর পাওয়া যায়। এই জন্য আমি দেশ ও জনপদের খবর খুব ইদানিং, আগেও পড়তাম, ইদানিং মন দিয়ে বেশি পড়ি। আচ্ছা, হাতির প্রসঙ্গ যেন কোন প্রসঙ্গে আসলো? আচ্ছা, ময়ূরের প্রসঙ্গ থেকে। তো যাই হোক, আমরা পরিস্বপ্নের সেই ময়ূর বিষয়ক এসএমএস থেকে দুরার হাতি বিষয়ক লেকচার দিয়ে দিলাম। আর আমাকে এসএমএস করার নিয়মটা একটু মনে করে দিয়ে, যদি কোনো আপনারা গান শুনতে চান, যদি কোনো নিজের কথা শেয়ার করতে চান, প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আমাকে লিখেছেন একজন যে ইরাজ কেন হাতিয়া দ্বীপে গেছে, এটা কি তুমি বলতে পারো মিস্টার গেস্ট? ওইখানে কি করতে গেছে সে? আচ্ছা, আমার মনে হয় যে হাতিয়া তো একটা উপকূলবর্তী জায়গা এবং উপকূলবর্তী অঞ্চল। আমার মনে হয় যে ব্ল্যাকের একটা গান আছে শোকার্ত উপকূল, আমরা যদি ওই গানটা শুনি আমার মনে হয় হয়তো তার প্রশ্ন আমরা উত্তর পেতে পারবো। শোকার্ত উপকূল হয়তো এই মুহূর্তে। তা আমরা কি শোকার্ত উপকূল শুনবো নাকি আমরা অন্য একটা গান শুনবো, এটা আমরা ডিসাইড করে দিচ্ছি। একটু পরেই সাথে ফিরে আসছি, সাথে থাকুন। দারুণ আলাদা একা অভিমানী এই ক্যাকটাস, যেন কোনো বোবা রমণীর সখী ছিল দীর্ঘকাল, কিংবা আজন্ম শুধু দেখেছে আকাল, এরকম ভাবভঙ্গি তার। ধ্রুপদী আঙিনাব্যাপী কণ্টকিত হাহাকার আর অবহেলা, যেন সে উদ্ভিদ নয়, তাকালি মনে হয় বিরান কারবালা। হয়তো কেটেছে তার মায়া ও মমতাহীন সজল শৈশব, অথবা গিয়েছে দিন এলোমেলো পরিচর্যাহীন এক রঙিন কৈশোর, নাকি সে আমার মতো খুব ভালোবেসে পুড়েছে কপাল তার আকালের এই বাংলাদেশে। বোকা উদ্ভিদ, তবে কি মানুষের কাছে প্রেম চেয়েছিল আরো কিছু বেশি? So friends, welcome back once again. শুনছেন ড্রিমস অ্যাভিনিউ only on Radio Amar 88.4 FM। শুক্রবার রাতের বিশেষ আয়োজনে আপনাকে আরেকবার স্বাগত জানাই। এই মুহূর্তে ইরাজ অর দ্য গেস্ট হুএভার ইজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। এটা হচ্ছে হেলাল হাফিজের একটা কবিতা, ক্যাকটাস এটার নাম, এবং এই কবিতার পরে আমরা কিছু এসএমএস পড়বো অবশ্যই। একটু আগে শুনছিলাম বাপা মজুমদার একটা গান, রাতের ট্রেন। আমার মনে হয় যে 3-4 দিনের ছুটি পেয়ে সবাই বাইরে টাইরে যাচ্ছেন, কেউ বাসে, কেউ প্লেনে, কেউ ট্রেনে। স্পেশালি ফর দোজ হু আর ট্রাভেলিং বাই ট্রেন, এই গানটা তাদের জন্য। রাতের ট্রেন, এটা অনেক আগের গান বাপা মজুমদারের, 1999 দিকের রাতের ট্রেন অ্যালবামেরই নাম ছিল, টাইটেল নাম্বার ওই অ্যালবামের। সেই গানটা প্লে করলাম। আর বাট আমার কাছে গানটা খুব ভালো লাগে, মনে হচ্ছে যে একটা আসলে অনেক দূর থেকে কেউ ছুটে আসছে তার প্রিয় মানুষটাকে দেখার জন্য ট্রেনে, রাতের ট্রেনে। কাছে নেই তবু সেই প্রিয় চেনা মুখ, কেন যে ডাকে পিছু টানে। দারুণ একটা গান, এবং অবশেষে দেখা হবে, তাই না? আচ্ছা, আরও সুইট হয় যদি স্টেশনে সেই মানুষটা ওয়েট করে তার জন্য ট্রেন থেকে নামতেই। বিষয়টা আমাকে বেশ ভাবিয়ে তুললো। আর তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে একজন প্রশ্ন করেছিলেন উপকূলবর্তী সেই হাতিয়াতে কি করছে এই মুহূর্তে ইরাজ, দ্যাটস ওয়াই দ্য সং ওয়াজ শোকার্ত উপকূল বাই ব্ল্যাক। আর আমাকে লিখেছেন দেখা যায় কে, অনেকেই তার মধ্যে আছেন কি তাহার নাম, কি তাহার ঠিকানা। আচ্ছা, মোমেন লিখেছেন আমাকে জয়দেবপুর থেকে। তৃষার জন্য একটা এসএমএস, ইউর বিউটিফুল বাই জেমস ব্লান্ট, এই গানটাও বলেছিলেন তার জন্য প্লে করতে। আমরা একদম শোয়ের শুরুতে সাদমান যখন ছিল, সাদমান, বাট হি ওয়াজ নট এ স্যাড ম্যান, হি ওয়াজ এ হ্যাপি ম্যান, সেই গানটা প্লে করেছিল, ইউ আর বিউটিফুল। আর আমাকে জানিয়েছেন এখনও ওই বিষয়ক এসএমএস আসছে, পরিচয় সংক্রান্ত, অস্তিত্বের সংকটে আছেন সবাই। নির্জন লিখেছেন যে এত কথা বলার আছে অথচ কিছু লিখতে পারছি না, আপাতত রাতে ট্রেনে করে দূরে কোথাও যেতে ইচ্ছে হচ্ছে, বাতাসে চোখ মুখ ভাসিয়ে। একটু আগেই রাতে ট্রেন নিয়ে কথা হচ্ছিল। আর শ্রুতি এবং পরিস্বপ্ন তাহমিনা আবার এসএমএস পাঠিয়েছেন, ফ্লয়েডিয়ান হাতি বিষয়ক এসএমএস পাঠিয়েছেন। ঐশী লিখেছিলেন বাসাবো থেকে, আজকে কবিতা হবে না 2 লাইন, আপনার এসএমএস পেয়ে কবিতা পড়ে ফেললাম, সো আশা করি এখন আপনি খুশি। মিম জানিয়েছিলেন আশফাকুলের জন্য একটা এসএমএস পাঠিয়েছিলেন, এবং তারপরে আমাকে আর ঐশী লিখেছেন যে এড শিরানের একটা গান শুনতে যাচ্ছেন। আর এই মুহূর্তে এসএমএস করার নিয়মটা একটু মনে করে দিই, যদি আপনার কোনো গান শুনতে ইচ্ছে করে আজকের এই রাতটাতে, যদি নিজের কোনো কথা শেয়ার করতে ইচ্ছে হয়, আমাকে একটা ছোট্ট এসএমএস করে দিলেই হবে। হ্যাঁ,
আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারে, যেটা সংক্ষিপ্ত রূপ, সেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখবেন এবং তারপরে যা খুশি লিখে সেটা পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আরও কিছু কবিতা অবশ্যই থাকছে, যেহেতু স্টার্ট হয়ে গেল, এবং আজকের সব কবিতাগুলো সম্ভবত বেশ রোম্যান্টিক কবিতা হবে। এখন আমরা যে গানগুলো শুনবো সেই গানগুলো হচ্ছে জানালা বিষয়ক গান। বাংলা ভাষায় কিন্তু জানালা বিষয়ক অনেক গান আছে, কারণ আমরা প্রায়শই মনের জানালা, হৃদয়ের জানালা এই কথাগুলো ব্যবহার করে থাকি, এবং আমরা প্রায় উপমা দিই যে তোমার জানালায় কড়া নেড়ে বলতে চাই, টাক টাক করে কড়া নেড়ে বলতে চাই, অনেক কিছুই। তো কড়া নেড়ে আপনি যদি অনেক কিছু বলতে চান আমাকে জানাবেন কি বলতে চান। আর জানালা সিরিজে আমরা এখন অনেকগুলো গান কিন্তু শুনবো জানালা দিয়ে। প্রথম যে গানটা শুনবো সেই গানটা হচ্ছে খুবই চিলিং একটা গান, মানে খুবই চিজি এবং ক্যাচি, অনেক আগের একটা গান। এটা হচ্ছে ফিডব্যাকের বেশ আগের একটা গান। পিয়ারু খান ছিলেন ভোকাল, ফিডব্যাকের ওই সময় ড্রামার। পিয়ারু খানের গাওয়া এই গানটা, এবং খুব সুপার ডুপার হিট হয়েছিল গানটা। ইন্টারেস্টিং হচ্ছে, আমি ওই দিন যেন কোথায় যেতে যেতে রেডিওতে এই গানটা দেখলাম প্লে হচ্ছে, তখন শুনছিলাম বহুদিন পরে গানটা জানালা, এবং এই গানটার সাথে আমাদের ফ্রেন্ডদের অনেক মজার স্মৃতি আছে, শুধু আমাদের না, ওই সময় যারা এই গানটা শুনতেন, একটা সময় যখন খুব পপুলার ছিল গানটা। সেটা হচ্ছে যে গানটা একটু মানে খুব চিজি টাইপের, আমরা সবাই এই গানটা গলা ছেড়ে গাইতাম, হাসতে হাসতে মানে হাসতে শুয়ে পড়তাম, কেন জানি না, একটু ব্যাপক মজা লাগতো সবার, এবং একটা অন্যরকম আনন্দ কাজ করতো। আমি এখনও সেটা ফিল করছি সেই জানালা গানটা শুনতে গিয়ে ফিডব্যাকের। এবং আমাদের এমন না যে আমাদের কারোর সাথে মিলে যাচ্ছে ঘটনাটা, কিন্তু মনে হতো যে না, এরকম কেউ যদি আমাদের থাকতো আমরা তাকে এভাবেই বলতাম, এবং সেই অজানা কাউকে কল্পনা করে আমাদের সেই অল্প বয়সের কিশোর বয়সে আমরা বেশ আপ্লুত হতাম, এবং একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো। এবং এখন এতদিন পরে গানটা প্লে করতে গিয়ে আসলে সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে হাসতে হাসতে এই গানটা সবাই মিলে গাইছি, এবং গানটা প্লে হচ্ছে। ইট ওয়াজ এ ভেরি সুইট সং। সো সেই গানটা দিয়ে স্টার্ট করছি জানালা সিরিজ, ফিডব্যাকে জানা দিয়ে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। Hi friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে উজ্জ্বল শুনছেন ড্রিমস অ্যাভিনিউ ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় যখন 1:05 তখন এই মুহূর্তে হট সিট থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি। শুনছিলাম আমরা একটু আগে জানালা সিরিজ স্টার্ট করেছি, এবং প্রথম গান ছিল ফিডব্যাকের জানালা, এবং তারপরে গান ছিল শুভর গান ভুল জানালা। আর এই মুহূর্তে আপনি আপনার নিজের পাঠানো SMS-গুলোই আমার কণ্ঠে শুনবেন হয়তো, এবং জানালা সিরিজের আরও কিছু গান আমরা শুনবো, আর কবিতাও থাকছে নিশ্চয়ই। যারা বিশেষ করে কবিতা শুনতে চান তারা একটু ধৈর্য ধরলে আরও কিছু প্রেমের কবিতা শুনতে পারবেন। আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ, সারা রাত কথা বলে হয়েছে উদাস, আমার খুব প্রিয় একটা জেমসের গান, নগর বাউলের গান। এটা শুনতে চেয়েছেন এক বন্ধু নির্জন, এবং অবশ্যই আমি চেষ্টা করবো গানটা প্লে করার জন্য। আর পাথরে যেমন ফুল ফোটে না, তেমনি জানালাও হয় না। আর আচ্ছা, সাপান্ত করেছেন আমাকে এই বন্ধু। আরও অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, নীলমণিহারের জন্য থ্যাঙ্কস দিয়েছেন নিশি, মোমেন জয়দেবপুর থেকে ওয়ান্স এগেইন। এবং আজকে একটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করছি আমি, সেটা হচ্ছে যে কয়েকজন বন্ধু, 8-9 জন হবে তাদের সংখ্যা, ঘুরে ফিরে আমি শুধু তাদের SMS পাচ্ছি, তাদের SMS। একজন মানে ক্লান্তিহীনভাবে SMS পাঠিয়ে যাচ্ছেন, মস্করা করছেন আমার সাথে, মজা নিচ্ছেন আমাকে। একটা অসহায় একটা মানুষ আমি আজকে এই মুহূর্তে হট সিটে আছে, আমার সাথে সবাই মজা নিচ্ছেন, এবং তারা একাধিক SMS পাঠিয়ে যাচ্ছেন ক্লান্তিহীনভাবে। ভালো লাগছে বিষয়টা, এবং রবার্ট ব্রুসের ধৈর্যকে হার মানাচ্ছেন তারা। আচ্ছা, কবিতা পড়ছিলাম আজকে, তার আগে এখন একটা কবিতা পড়বো। এটা হচ্ছে অফকোর্স একটা ভালো লাগার রোম্যান্টিক কবিতা, কিন্তু একটু ভিন্ন ধাঁচের। মানে একটা সময় হয়তো আপনার মনে হতে পারে এটা রোম্যান্টিক কবিতা, ঠিক মনে হচ্ছে না, একটু ভিন্নধর্মী প্রেমের কবিতা। জীবনানন্দের রোম্যান্টিক কবিতাগুলো ঠিক টিপিক্যাল রোম্যান্টিক কবিতা না, তার মধ্যে একটা ব্যাপক একটা সংশয় এবং অন্য অনেক ব্যাপার স্যাপারও মিশ্রিত থাকে। ঠিক ট্রেডিশনাল ফর্মে ঠিক রোম্যান্টিক কবিতা তিনি লেখেননি। এমনও তার অনেক দারুণ দারুণ রোম্যান্টিক কবিতা আছে যে পুরো কবিতা পড়েও হয়তো মনে হচ্ছে না যে এটা আসলে রোম্যান্টিক কোনো কবিতা। এটা সংশয়ের ঘেরাটোপে আচ্ছন্ন থাকে অনেক সময়। তো এই কবিতাটা ঠিক ওরকম প্রকাশ্য বাতেনি জাহিরি একটা ব্যাপার আছে, ওরকম প্রকাশ্য কবিতা, প্রেমের কবিতা না, একটু ভিন্নধর্মী। সেই কবিতাটা পড়ছি। তার আগে SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। যদি কোনো গান শুনতে চান, প্রথমে লিখবেন রেডিও আমার শর্ট এস ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে লিখবেন আপনার মনের কথাগুলো, বা যে কোনো গান শুনতে চাইলে সেই গানের নামটা, এবং সেটা পাঠিয়ে দেবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। এবং একটু পরে আমি ফিরছি কবিতা পড়ে আর গান প্লে করে। সো এই কবিতাটার নাম হচ্ছে সেটা হচ্ছে অন্যরকম একটা নাম, গভীর এরিয়েলে। কবিতাটার নাম জীবনানন্দ দাশের গভীর এরিয়েলে।
পড়ছি সেটাই। ডুবলো সূর্য, অন্ধকারের অন্তরালে হারিয়ে গেছে দেশ। এমনতর আধার ভালো আজকে কঠিন রুক্ষ শতাব্দীতে। রক্ত, ব্যথা, ধনিকতার উষ্ণতা, এই নীরব স্নিগ্ধ অন্ধকারের শীতে নক্ষত্রদের স্থির সমাসীন পরিষদের থেকে উপদেশ পায় না। তবুও উত্তেজনাও যেন পায় না এখন আর। চারদিকেতে স্বার্থবাহের ফ্যাক্টর, ব্যাংক, মিনার, জাহাজ, সব ইন্দ্রলোকের অপসরীদের ঘাটা, গ্লেসিয়ারের যুগের মতন আধারে নীরব। অন্ধকারের হাত আমি ভালোবাসি। চেনা নারীর মতো অনেক দিনের অদর্শনের পরে আবার হাতের কাছে এসে জ্ঞানের আলো দিনকে দিয়ে কি অভিনিবেশে প্রেমের আলো প্রেমকে দিতে এসেছে সময় মতো। হাত দুখানা ক্ষমা সফল, গণনাহীন ব্যক্তিগত গ্লানি, ইতিহাসের গোলকধাঁধায় বন্দি মরুভূমি। সবার প্রেম মৃত্যুতে নয়, নীরবতায় আত্মবিচারের আঘাত দেবার ছলে কি রাতের মতো এমন স্নিগ্ধ তুমি। আজকে এখন অনেক আধারে অনেক মৃত ঘুমিয়ে আছে। অনেক জীবিতরা কঠিন সাঁকবে মৃত্যু নদীর দিকে জলের ভিতরে নামছে। ব্যবহৃত পৃথিবীটিকে সন্ততিদের চেয়েও বেশি দৈব আধার আকাশবাণীর কাছে ছেড়ে দিয়ে স্থির করে যায় ইতিহাসের গতি। যারা গেছে, যাচ্ছে, রাতে যাব সকলেই তবে। আজকে রাত তোমার থেকে আমায় দূরে দাঁড় করিয়ে দিয়ে তবু তোমার চোখে আত্মার আত্মীয় এক রাত্রি হয়ে রবে। তোমায় ভালোবেসে আমি পৃথিবীতে আজকে প্রেমিক ভাবি। তুমি তোমার নিজের জীবন ভালোবাসো, কথা এইখানেতেই ফুরিয়ে গেছে। শুনেছি তোমার আত্মলোলুপতা প্রেমের চেয়ে প্রাণের বৃহৎ কাহিনীদের কাছে গিয়ে দাবি জানিয়ে নির্দয় খত দেখিয়ে আদায় করে নেয় ব্যাপক জীবন শোষণ করে। যেসব নতুন সচল স্বর্গ, যদিও আজ রাষ্ট্র, সমাজ, অতীত অনাগতের কাছে তমসুকে বাঁধা, প্রাণাকাশে বচনাতীত রাত্রি আসে, তবুও তোমার গভীর এরিয়েলে। বেঁচে থেকে কোনো লাভ নেই আমি বলি না তো। কারো লাভ আছে, সকলেরই হয়তোবা ঢের। ভাদ্রের জ্বলন্ত রৌদ্রে তবু আমি দূরতর সমুদ্রের জলে পেয়েছি ধবল শব্দ বাতাস তাড়িত পাখিদের। মোমের প্রদীপ বড় ধীরে জ্বলে, ধীরে জ্বলে আমার টেবিলে। মনীষার বইগুলো আরো স্থির, শান্ত, আরাধনাশীল। তবু তুমি রাস্তার বার হলে ঘরেরও কিনারে বসে টের পাবে নাকি দিকে দিকে নাচিতেছে কি ভীষণ উন্মত্ত সলিল। তারই পাশে তোমার রুধির কোনো বই কোনো প্রদীপের মতো আর নয়, হয়তো শঙ্খের মতো সমুদ্রের পিতা হয়ে সৈকতের পরে সেও সুর আপনার প্রায় নিসর্গের মতো, রূপপ্রিয় প্রিয়তম চেতনার মতো। তারপরে তাই আমি ভীষণ ভিড়ের ক্ষোভে বিস্তীর্ণ হাওয়ার স্বাদ পাই। না হলে মনের বনে হরিণীকে জড়ায় ময়াল। দণ্ডী সত্যাগ্রহে আমি সেরকম জীবনের করুণ আভাস অনুভব করি। কোনো গ্লাসিয়ার হিমস্তব্ধ কর্মরেন্ট পাল বুঝিবে আমার কথা। জীবনের বিদ্যুৎ কম্পাস অবসানে তুষার ধূসর ঘুম খাবে তারা মেরু সমুদ্রের মতো অনন্ত ব্যাদানে। সো ফ্রেন্ডস, আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুনছেন এই মুহূর্তে শুক্রবার রাতের বিশেষ আয়োজন, যার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM। ইরাজ অর দ্য গেস্ট যে কোনো একটা নামই আমাকে ডাকতে পারেন আজকে রাতে, এবং 2টা পর্যন্ত আমি আছি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এই মুহূর্তে। আর একটু আগে যে কবিতাটা ছিল, এটাও আজকে বলেছিলাম বোধহয় যে জীবনানন্দ দাশের বেশ কিছু ভিন্নধর্মী প্রেমের কবিতা পড়বো, যেগুলো শুনে আসলে একটা সময় পর্যন্ত মনে হয় না যে আসলে ঠিক রোমান্টিক কবিতা। এটা তার আরেকটা, মানে এরকম আরেকটা কবিতা ছিল। এটার নাম হচ্ছে
তার স্থির প্রেমিকের নিকট। আর বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থে এটা ছিল। তো আমরা জানালা সিরিজে কিন্তু বেশ কিছু গান শুনে ফেললাম একটু আগে, এবং একটু আগে ছিল সেটা হচ্ছে তাহসানের একটা গান দক্ষিণের জানালা, এবং তার আগে ছিল শিরোনামহীনের গান অন্ধ জানালা। আর আমাকে কে বন্ধুর SMS পাঠিয়েছেন, তার মধ্যে ওই যেটা বলছিলাম একটা অন্যরকম টেন্ডেন্সি আজকে দেখছি, মানে অলমোস্ট ঘুরে ফিরে বেশ কিছু বন্ধু তারাই ক্রমাগত SMS করে যাচ্ছেন। এর মধ্যে একজন নতুন বন্ধু পাওয়া গেল, মনির আমাকে SMS পাঠিয়েছিলেন। আর আরেকটা কবিতা কিন্তু পড়বো, এটা হচ্ছে এটা কি জীবনানন্দের কবিতা কিনা জানি না, এটা হচ্ছে, আচ্ছা আমি একটু দেখি এটা কার কবিতা বাছাই করে রেখেছিলাম। হ্যাঁ, জীবনানন্দের আরেকটা কবিতা, এটার নাম হচ্ছে কোথায় হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল সেই কবিতা, হ্যাঁ পেয়েছি। খুবই ছোট একটা কবিতা, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে জীবনানন্দের কিছু খুব খুব ছোট কবিতা আছে, 4 লাইন 5 লাইন 6 লাইনের 7 লাইনের 8 লাইন এরকম, কিন্তু কবিতাগুলো একেবারে মর্মের গভীরে আপনাকে ছুঁয়ে যাবে। তো এই কবিতাটা অসাধারণ একটা কবিতা, তবুও পায়ের চিহ্ন কবিতাটার নাম। ঘড়ির 2টি ছোট কালো হাত ধীরে আমাদের দুজনকে নিতে চায় সেই শব্দহীন মাটি ঘাসে। সাহস, সংকল্প, প্রেম আমাদের কোনো দিন সেদিকে যাবে না, তবুও পায়ের চিহ্ন সেদিকেই চলে যায় কি গভীর সহজ অভ্যাসে। অসাধারণ। অর্থটা আমি জানি না ধরতে পেরেছেন কিনা, পারার কথা। ঘড়ির 2টি ছোট কালো হাত ধীরে আমাদের দুজনকে নিতে চায় সেই শব্দহীন মাটি ঘাসে। সাহস, সংকল্প, প্রেম আমাদের কোনো দিন সেদিকে যাবে না, তবুও পায়ের চিহ্ন সেদিকেই চলে যায় কি গভীর সহজ অভ্যাসে। অসাধারণ। আমাদের সাহস, সংকল্প, প্রেম যেদিকে কোনোদিন যেতে চাইবে না, যাবে না, তবুও পায়ের চিহ্ন সেদিকেই চলে যায় সেই শব্দহীন মাটি ঘাসে। দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে বিচ্ছেদ, বিরহ, যে আসলে আমরা কোনোদিন যেতে চাই না যখন আমরা হয়তো ভালোবাসি কাউকে, তারপরও পায়ের চিহ্ন সেদিকেই হয়তো চলে যায় কি গভীর সহজ অভ্যাসে। আরেকটা অর্থ হতে পারে মৃত্যু, সব কিছুরই অবসান যেখানে, সেই শব্দহীন মাটি ঘাস। এই 3টা শব্দ ওদিকেই ইঙ্গিত করে আসলে, শব্দহীন মাটি ঘাসে। যাই হোক, কবিতার অর্থ আসলে কি বোঝানো হয়েছে এটা সবচেয়ে বড় কথা না, যে অনুভবই কাজ করুক আপনার মনে, কিছু একটা কাজ করে যায়, এটাই হচ্ছে সার্থকতা। 4 লাইনের কি অসাধারণ একটা কবিতা, তবুও পায়ের চিহ্ন। আর আপনি SMS করবেন, আমাকে SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। একটু পরেই আমি ফিরছি, আপনার সাথে আছি রাত 2টা পর্যন্ত। আর এখন একটা জানালা সিরিজের আরেকটা গান এখন শুনবো, আশা করছি এই গানটাও ভালো লাগবে। একটু পরেই ফিরছি, সাথে থাকুন। Hello friends, welcome back once again. শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এ। সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি, এবং সময় হচ্ছে এক্স্যাক্টলি 1:33। এখনো 27 মিনিট আমাদের হাতে রয়ে গেছে। শুনছিলাম এসো না মাইলসের একটা গান, উদাত্ত আহ্বান, এবং এটা হচ্ছে তাদের প্রতিচ্ছবি অ্যালবামের গান। আর গানটা আমার একটু বেশি ভালো লাগে। গানটার আমার কাছে মনে হয় যে পারফেক্ট লাভ ব্যালাড, যেটা যে ধরনের জনরাতে আমার মনে হয় যে মাইলসের একটা অনেক বড় রকম এক্সপার্টিস আছে, এবং স্পেশালি গানের গিটার ওয়ার্ক, গিটার দারুণ কম্পোজিশন আমার কাছে মনে হয়েছে, এবং খুব মানাব আহমেদের খুব সুইট কিবোর্ডসের একটা সেখানে মিশ্রণ আমরা পেলাম, সব কিছু মিলে, এবং লিরিক্স, কম্পোজিশন, এভরিথিং। আই রিয়েলি লাভ দ্য সং এসো না। এবং এভাবে উদাত্ত আহ্বান জানালে আমি জানি না কেউ না এসে থাকতে পারবে কিনা। সে যাই হোক, আর তার আগে ছিল জানালা সিরিজের আরেকটি গান, জানালা ভরা আকাশ, নগর বাউলের গান। আমাকে অনেকেই SMS পাঠিয়েছেন, ডিফিকাল্টিজ আর মেন্ট টু রাউজ নট ডিসকারেজ, দ্য হিউম্যান স্পিরিট ইজ টু গ্রো স্ট্রং বাই কনফ্লিক্ট। আচ্ছা, হলিউডের মুভি যারা দেখেন, ওদের ট্রেলারগুলোতে দেখবেন খুব মানে সিনেমাটাকে অনেক অ্যাক্টিভ করার জন্য, সাসপেন্স তৈরি করার জন্য যে খুব ভারেক্কি চালে বলা হয়, only one man stood up and fought against all the difficulties and problems. এইভাবে আর কি ব্যাপক বক্কচক্কর নিয়ে তারা বলে আর কি। খারাপ লাগে না, ভালোই লাগে। বলে আমি কিন্তু ট্রেলার দেখি না। অনেকের একটা, আমার পরিচিত অনেককে দেখি যে কোনো সিনেমা দেখার আগে ট্রেলার দেখেন ডিসিশন নেওয়ার জন্য, যে
আগে একটু বোঝার চেষ্টা করি সিনেমাটা কেমন হতে পারে, কিন্তু আমি এই কাজটা কখনো করি না, কখনোই কোনো সিনেমা দেখার আগে ট্রেলার দেখি না, কারণ ট্রেলার দেখলে কিছু না কিছু ধারণা আপনার হয়েই যাবে এবং হয়তো সিনেমাটা দেখলে আপনি অনেক বেশি সারপ্রাইজড হতেন, অনেক বেশি থ্রিলড হতেন, সেটা ট্রেলার দেখলে আপনার হয়তো থাকবে না, আপনি আগে থেকে ওটা জেনে গেলেন যে ওইরকম একটা কিছু একটা হতে পারে। তাই আমি একদম চেষ্টা করি একেবারে জিরো অ্যান্ড ব্ল্যাঙ্ক হেড নিয়ে সিনেমাটা দেখার জন্য, কিন্তু এটা সবসময় পারা যায় না। আশপাশে অনেকের কাছ থেকে শুনে, ইন্টারনেটে পড়ে বা কোনো না কোনোভাবে কিছু কিছু আমরা জেনে ফেলি যে এই সিনেমাটা এরকম এটা হতে পারে, কিন্তু সব থেকে ভালো হয় একদম কিছুই জানেন না আপনি, একেবারে ফার্স্ট হ্যান্ড আপনি দেখলেন, তখন সব থেকে ভালো ফিলটা পাবেন আমার কাছে যেটা মনে হয়। এই জন্য আমি ট্রেলার দেখি না। অনেকেই অবশ্য ট্রেলার না দেখে কোনো মুভি দেখতে চান না, যে আগে ডিসিশন নিব ট্রেলার দেখে, কিন্তু এবং হলিউডের লোকজন ট্রেলার বানাতে খুব ওস্তাদ, মানে যে সিনেমা একদমই ভালো লাগবে না ওই সিনেমাও দেখবেন যে এমন দুর্ধর্ষ ট্রেলার বানিয়েছে যে না দেখে আপনি কোথায় যাবেন। আবার উল্টোটাও দেখেছি, অনেক অসাধারণ সিনেমা কিন্তু ট্রেলার দেখে মনে হয়েছে খুবই বাজে, এটা কমও হয়। এজন্য আমরা বলতে পারি হে মুভি ট্রেলারে নয় তোমার পরিচয়। তো সে যাই হোক, আমাকে এরপরে লিখেছেন ফ্লয়েডিয়ান, টু ডিজায়ার অ্যান্ড এক্সপেক্ট নাথিং ফর ওয়ানসেলফ অ্যান্ড টু হ্যাভ প্রোফাউন্ড সিম্প্যাথি ফর আদার্স ইজ জেনুইন হোলিনেস। ইভান তুর্গেনেভের একটা উক্তি লিখে পাঠিয়ে দিয়েছেন, কথাটা সুন্দর, এবং ইভান তুর্গেনেভ দারুণ একজন মানুষ ছিলেন, শুধু অসাধারণ একজন লেখকই নন, মানুষ হিসেবেও তিনি দারুণ ছিলেন, তার কথা অবশ্যই আমাদের শিরোধার্য। ছায়া মিরপুর থেকে লিখেছেন অনেকদিন পর ট্রেন জার্নি করলেন আজকে এবং যমুনা নদীর ওপর দিয়ে খুব বেশি ভালো লাগছিল। আমি জানি রাতের বেলা যদি ট্রেন জার্নিটা রাজশাহী থেকে ঢাকা হয় বা ঢাকা থেকে রাজশাহী, যমুনা নদীর ওই জায়গাটা, এটা দিনের বেলা তো আমার সবসময় সুন্দর লাগতো। আমি অনেকদিন রাজশাহীতে ছিলাম, অনেকবার অসংখ্যবার ট্রেন জার্নি করা হয়েছে আমার, ঢাকা টু রাজশাহী বা রাজশাহী টু ঢাকা, এবং ওই যমুনা নদীর ওই সময়টা আসলে স্পেশাল ছিল। এবং আমার বেশ যখন খুব সকালবেলা উঠে 6টা না 6:30টার সময় রাজশাহী ট্রেন ছাড়তো ঢাকা থেকে, একেবারে আর্লি ইন দ্য মর্নিং, তো আমি তো ঘুম ঘুম চোখে, এবং কতদিন যে আমি ট্রেন মিস করেছি রাজশাহীর, এমনও হয়েছে যে আমি ট্রেনে স্টেশনে পৌঁছলাম মাত্র 1 মিনিটও না 30 সেকেন্ড দেরি হয়েছে, এবং আমি দেখলাম ওই যে ট্রেনটা ছেড়ে দিল চলে যাচ্ছে দূরে, এরকম অসংখ্যবার হয়েছে। এবং ঘুম ঘুম চোখে যদি বা ট্রেনটা ধরতে পারতাম কোনো মতে, যমুনা ব্রিজ পর্যন্ত একটানা ঘুম, এ ব্যাপারে কোনো কথা হবে না, কোনো মাফ হবে না, এক ঘুমে একদম যমুনা ব্রিজ। এবং ওইভাবে মনে হয় যে ঘুমটা সেট হয়ে গিয়েছিল যমুনা ব্রিজে ঠিক একটু আগে ঘুমটা ভাঙতো, এবং তখন নড়ে চড়ে বসতাম যমুনার উপরে যখন থাকতো। এবং যমুনা নদী আমার বেশ ভালো লাগে, এবং একটা শান্ত নিস্তরঙ্গ একটা ব্যাপার আছে, একটা রহস্যের আধার মনে হয়, অন্যরকম একটা সৌন্দর্য যমুনার। তো ওই জায়গাটা মিস করতে চাইতাম না, যেটা ছায়া আজকে তার যে অভিজ্ঞতাটা হয়েছে। খালিদ নতুন বন্ধু, ভালো আছি বন্ধু। জাহিন মিরপুর থেকে লিখছেন অনেকদিন পর ফিলিং নস্টালজিক। মেঘলা অ্যান্ড দ্য নিউ ফ্রেন্ডস মোস্ট ওয়েলকাম। আমরা এখন একটা কবিতা পড়ে আমরা যে কাজটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে, কি কাজ করার চেষ্টা করব, আমরা একটা মেটালিকার গান শোনার চেষ্টা করব, তাদের নতুন অ্যালবাম হার্ডওয়্যার থেকে এনে একটা গান, এবং ওই অ্যালবামের ওয়ান অফ দ্য বেস্ট সংস আনডাউটেডলি মথ ইনটু দ্য ফ্লেম, সেই গানটা আমরা শুনবো রাত 1:38 মেটালিকা। প্লিজ কানে হেডফোনে শুনবেন, রেডিওর ভলিউম আবার আপনি বাড়িয়ে দেবেন না, আশপাশে সবাই ঘুমাচ্ছে, ওকে? সো আমার মনে হয় এরকম কাজ আমরা করতেই পারি, আমরা এমন করতেই পারি যে একদম শোয়ের প্রথম গানটা হবে অনেক সফট সুদিং একটা গান, আবার একদম শেষ দিকে এসে আমরা ব্যাপক হেভি মেটাল, যা ইচ্ছে তাই করবো, তাই না? অনেক ইচ্ছে তোমরা পূরণ করতে পারি না, এরকম ছোটখাটো পাগলামি যদি না করতে পারি তাহলে কি আছে। তো সে যাই হোক, যে কথা আমরা বলছিলাম, জীবনানন্দের আরেকটা কবিতা, এটার নাম হচ্ছে পটভূমি। পটভূমির ভেতরে গিয়ে কবে তোমায় দেখেছিলাম আমি, 10-15 বছর আগে। সময় তখন তোমার চুলে কালো, মেঘের ভিতর লুকিয়ে থেকে বিদ্যুৎ জ্বালালো তোমার নিশীথ নারী মুখের। জানো তো অন্তর্যামী, তোমার মুখ চারিদিকে অন্ধকারে, জলের কোলাহল, কোথাও কোনো বেলাভূমির নিয়ন্তা নেই। গভীর বাতাসে তবুও সব রণক্লান্ত অবসন্ন নাবিক ফিরে আসে। তারা যুবা, তারা মৃত, মৃত্যু অনেক পরিশ্রমের ফল। সময় কোথাও নিবারিত হয় না, তবু তোমার মুখের পথে আজও তাকে থামিয়ে একা দাঁড়িয়ে আছে নারী। হয়তো ভোরে আমরা সবাই মানুষ ছিলাম, তারই নিদর্শনের সূর্য বলয়ে আজকের এই অন্ধ জগতে। চারিদিকে অলিক সাগর, জ্যাসন, ওডিসিউস, ফিনিশিও, স্বার্থবাহের অধীর আলো। ধর্মশোকের নিজের তো নয়, আপতিতকাল আমরা আজও বহন করে সকল কঠিন সমুদ্রে প্রবাল মুটে তোমার চোখের বিষাদ ভর্ৎসনা প্রেম নিভিয়ে দিলাম প্রিয়।
তোমার সৌন্দর্য নারী অতীতের দানের মতন, মধ্যসাগরের কালো তরঙ্গের থেকে ধর্মাশোকের স্পষ্ট আহ্বানের মতো আমাদের নিয়ে যায় ডেকে শান্তির সংঘের দিকে, ধর্মে নির্বাণে, তোমার মুখের স্নিগ্ধ প্রতিভার পানে। অনেক সমুদ্র ঘুরে ক্ষয়ে অন্ধকারে দেখেছি মনিকা আলো হাতে নিয়ে তুমি, সময়ের শতকের মৃত্যু হলে তবু দাঁড়িয়ে রয়েছে শ্রেয়তর বেলাভূমি। যা হয়েছে, যা হতেছে, এখনই যা হবে তার স্নিগ্ধ মানতী সৌরভে। মানুষের সভ্যতার মর্মে ক্লান্তি আসে, বড় বড় নগরীর বুক ভরা ব্যথা ক্রমেই হারিয়ে ফেলে তারা সব সংকল্প, স্বপ্নের, উদ্যমের অমূল্য স্পষ্টতা। তবুও নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল, সূর্য মানে আলো, এখনো নারী মানে রাধিকা ফুরালো। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আরেকবার ড্রিমস অ্যাভিনিউ এবং শুনছেন রেডিও আমার 88.4 FM। আর একটু আগে শুনলেন যে কবিতাটা, এটার নাম হচ্ছে মিতভাষণ, জীবনানন্দ দাশের। আমার খুব ভালো লাগার একটা কবিতা, স্পেশালি শেষের লাইনগুলো। শেষের দুটো লাইন আমার মনে হয় যে আমার সব থেকে প্রিয় জীবনানন্দের লাইনগুলোর মধ্যে অন্যতম। এবং আমার যদ্দূর মনে পড়ছে সেটা হচ্ছে যে 4-5 বা 5-6 বছর আগে এই লাইন দুটো আমার স্ট্যাটাসও ছিল একসময় ফেসবুকে। তবুও নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল, সূর্য মানে আলো, এখনো নারী মানে তুমি, কত রাধিকা ফুরালো। অসাধারণ যে এত কিছু হয়ে গেল, এত কিছু, অনেক সমুদ্র ঘুরে ক্ষয়ে অন্ধকারে, সময়ের শতকের মৃত্যু হলে তবু দাঁড়িয়ে রয়েছে শ্রেয়তর বেলাভূমি। যা হয়েছে, যা হতেছে, এখনই যা হবে তার স্নিগ্ধ মানতী সৌরভে। তারপরে আরো অনেক কিছু হয়, মানুষের সভ্যতার মর্মে ক্লান্তি আসে, মানে অনেক মহাকালিক একটা ব্যাপ্তি দেয়া হয়েছে এবং মহাচেতনার সাথে মহাকালের সেই প্রবহমান সময় স্রোত এবং বহমান ধারা, অনেক যুগ, অনেক ব্যাপ্তিকাল পার হয়ে গেলেও তারপরও অনেক কিছুর পরেও বড় বড় নগরীর বুক ভরা ব্যথা ক্রমেই হারিয়ে ফেলে তারা সব সংকল্প, স্বপ্নের, উদ্যমের অমূল্য স্পষ্টতা। সব কিছুর পরেও, সেই মহাজাগতিক যাত্রার অনন্ত অবসানের পরেও ঘুরে ফিরে সেই একই বিন্দুতে, একই জায়গাতে। তবুও নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল, সূর্য মানে আলো, এখনো নারী মানে তুমি, কত রাধিকা ফুরালো। একটা জিনিস যেমন শাশ্বত, সূর্য মানে আলো, সেই শাশ্বত আলোকের প্রতীক, ঠিক তেমনি মানুষ প্রতিমার প্রতিভূ হয়ে সেই মানুষটাই এখনো নারী মানে তুমি। সে কি কবিতা! যাই হোক, আমরা একটু SMS ব্যাক করি। আমাকে লিখেছেন, কে লিখেছেন? রাজীব লিখেছেন চিটাগং থেকে, নতুন বন্ধু। সো ইউর মোস্ট ওয়েলকাম রাজীব, আশা করছি সবসময় আমার সাথেই থাকবে। আর আমরা এখন একটা গানে চলে যাচ্ছি, একটু সমুদ্রের ফিল নিতে ইচ্ছে হচ্ছে। অনেকে এখন সমুদ্রে পারে 3-4 দিনের ছুটিতে, আমরা একটু গানের মাধ্যমে সমুদ্রের স্বাদ পাই। গান হচ্ছে অবাক ভালোবাসা, আমার ফেজের। একটু পরে ফিরছি। অবাক ভালোবাসায়, দ্যাটস ট্রু। আমি অবাক ভালোবাসাই আসি আসলে প্রত্যেক সপ্তাহে আপনাদের টানে, অবাক ভালোবাসা টানে। দিস ইজ ইরাজ। অ্যাকচুয়ালি আমি যে কারণে দুষ্টামিটা করছিলাম সেটা হচ্ছে আজকে আমার শো করার কথা ছিল না। ইনফ্যাক্ট আমি ছুটি নিয়েও ফেলেছিলাম। কল মি ফাঁকিবাজ ওয়ান্স এগেইন। কিন্তু শেষ মুহূর্তে আমি যে কারণে ছুটি নিয়েছিলাম সেটা ক্যান্সেল হয়ে যাওয়াতে, এই যে আমি কত ভালো একটা ছেলে, আমি কিন্তু ছুটি নেওয়া ছিল, আমি চাইলে আজকে শোতে না আসতে পারতাম, বিকজ ছুটি ওয়াজ গ্র্যান্টেড। বাট মনে হলো যেহেতু কাজটা হচ্ছে না, তো কেন আমি শোটা মিস করবো, বিকজ আপনাদের সাথে থাকার খুব বেশি একটা উদগ্র বাসনা কাজ করছিল। সেজন্য ছুটি নিয়েও, অ্যালাউড ছুটি নিয়েও আমি কিন্তু আবার শো করতে এসেছি আজকে। সেজন্য আসলে দুষ্টামিটা করছিলাম। দ্য রিজন ইজ দ্যাট অ্যাকচুয়ালি। এরপরও যদি আমাকে কেউ ফাঁকিবাজ বলেন, প্রচণ্ড অন্যায় হবে, হ্যাঁ, এটা মনে থাকে যেন। আর আজকে শেষ গানটা প্লে করছি একটু পরে, বহুদিন পরে শুনছি গানটা, ভালো লাগবে নিশ্চয়ই। আর অবাক ভালোবাসায় সবাই জীবনটা সুন্দর করুন, অবাক ভালোবাসায় ভরে থাক আপনার অবাক সুন্দর জীবন। শুভরাত্রি।